বিশাল পার্থক্য আছে, তাই না? তো মনে রাখবা হচ্ছে আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণী কিন্তু এক বিষয় না। হিসাব তথ্য সরবরাহ করার কাজটি করে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী হচ্ছে 4টি, তার ভিতর একটি হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তো আমরা একটু সবাই আবার রিপিট করব, আমরা তথ্যগুলো একটু রিভিউ করব, দেন আমি আবার তোমাদের কাছে। তো আমরা প্রথমে শিখলাম হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যা একটি শুধুমাত্র কারবারি প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে। যে প্রথম যেই কাজটি করে সেটি হচ্ছে লেনদেন চিহ্নিত করবে, দেন হচ্ছে লেনদেন বিশ্লেষণ করবে, দেন লেনদেন লিপিবদ্ধ করবে, দেন লেনদেন স্থানান্তর করবে, লেনদেন সংক্ষেপ করবে, সর্বশেষ হচ্ছে তথ্য সরবরাহ করবে। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, তোমরা একটু আমাকে সবাই বলবা, বলো তো হিসাব বিজ্ঞান যে এই যে কাজগুলো করে এর ভিতর প্রথম কাজ কে করে? প্রথম কাজটি কে করেছিল বলো তো? সবাই একটু অ্যান্সার দাও। সবার শুরুতে কাজটি কে করেছিল বলো তো? তোমার প্রথম কাজ কি ছিল বলো? লেনদেন চিহ্নিত করা অথবা লেনদেন শনাক্ত করা, তাই না? তাহলে এই প্রথম কাজটি কে সম্পাদন করে? নিঃসন্দেহ হচ্ছে লেনদেন। তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম কাজটা শুরু হয় কার মাধ্যমে? লেনদেনের মাধ্যমে। এই কারণে লেনদেনকে বলা হয়, হিসাব বিজ্ঞানের ইনপুট বলা হয় লেনদেনকে। হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে কি বলো? লেনদেন। তো মনে রাখতে হবে যে হিসাব বিজ্ঞান শুরু হয় কার মাধ্যমে? লেনদেনের মাধ্যমে। এই কারণে হিসাব বিজ্ঞানের ইনপুট কাকে বলা হয়? লেনদেন। দেন হচ্ছে তোমরা বলো তো হিসাব বিজ্ঞানের কাজ শেষ হয় কার মাধ্যমে? তথ্য সরবরাহ করার মাধ্যমে। এখন বলো এই তথ্য সরবরাহ করার কাজটি কে করে? তোমরা সবাই জানো আর্থিক বিবরণী। তো আমি তোমাদের যে জায়গাটা বুঝাতে চাচ্ছি, তো তথ্য সরবরাহ কাজটি কে করে? আর্থিক বিবরণী। এই কারণে হিসাব বিজ্ঞানের ইনপুট বলবা হচ্ছে লেনদেন, আর হিসাব বিজ্ঞান আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। কারণ তথ্য সরবরাহ করার কাজটি কে করে? আর্থিক বিবরণী। সো আমরা জেনে গেলাম সবাই যে হিসাব বিজ্ঞান ইনপুট কাকে বলা হয়? লেনদেন। আউটপুট কাকে বলা হয়? আর্থিক বিবরণী। দেন আমি তোমাদের কাছে সবার কাছে দুইটি সহজ কোশ্চেন করব, যেটা তোমরা সবাই জানো। বলো তো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? আরেকটি হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি এবং হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি? তোমরা একটু সবাই কমেন্ট করো। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি? একটু কমেন্ট করে সবাই বলো। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। এডমিট যদি একজনও বাকি থাকে তার মানে একটু এডমিট করে যান। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? আচ্ছা, ওকে। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? তোমরা সবাই একটু কমেন্ট করো। মূল ভিত্তি কি? তোমরা সবাই লেনদেন বলতেছো। আর মূল উপাদান কি? তোমরা সবাই কি লিখতেছো? সবাই দুইটাই লেনদেন। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা দুইটাই লেনদেন বলেছো, তো ম্যাক্সিমামে দুইটাই লেনদেন বলবা। তবে আজকের পর থেকে আর এই ভুলটা শেখা যাবে না। তোমাদের যদি বলা হয় হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তোমাদের মূল ভিত্তি মানে কি জানো? যেটার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানটা আসছে। মূল ভিত্তি কি বলতো? যেটার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান আসছে। তোমরা মনে রাখবা হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসিউলি, তাই না? তোমরা সবাই জানো যে লুকা পেসিউলি ছিল একজন গণিতবিদ। এই গণিতবিদ একটি বই লিখেছিল, তোমরা সবাই জানো, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। এই যে বইটাতে 5টি অংশ ছিল, তার ভিতর একটা অংশ ছিল দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকেই আসছে হিসাব বিজ্ঞান। তো আমরা একটু, তোমরা অলরেডি বুঝে যাওয়ার কথা, হিসাব বিজ্ঞান কোনোভাবেই লেনদেন থেকে আসে নাই। হিসাব বিজ্ঞান আসছে দুতরফা দাখিলা পদ্ধতি থেকে। এই কারণে আজকের পর থেকে তোমাকে যদি বলা হয় হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তোমরা নিঃসন্দেহে কি বলবা? দুতরফা দাখিলা পদ্ধতি। মনে থাকবে। ঠিক তেমনি ভাবে যদি বলা হয় হিসাব রক্ষণের মূল ভিত্তি কি, সেই ক্ষেত্রেও তোমাকে দুতরফা দাখিলা পদ্ধতি অ্যান্সার করতে হবে। তাহলে মূল ভিত্তি বললে তোমাকে অন্য কোনো অ্যান্সার দেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, এখন যদি কোশ্চেন আসে হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি, খেয়াল করে দেখো হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি। তো মূল উপাদান যদি বলা হয়, সেই ক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে, মূল উপাদান হচ্ছে লেনদেন। মূল উপাদান বলতে কি বোঝায়? যেই উপাদানটা না থাকলে হিসাব বিজ্ঞান সামনে আগাতে পারতো না। তো লেনদেন থেকে আমরা কি করি? জাবেদা। জাবেদা থেকে আমরা কি করি? খতিয়ান। খতিয়ান থেকে রেওয়া মিল। তার মানে লেনদেনটা যদি না থাকতো, সেই ক্ষেত্রে হিসাব বিজ্ঞান সামনের দিকে আগাতে পারতো না। এই কারণে মূল উপাদান হচ্ছে লেনদেন। সেটা হিসাব বিজ্ঞানের মূল উপাদান বলুক অথবা হিসাব রক্ষণের মূল উপাদান বলুক, মূল উপাদান বললে হবে লেনদেন। এবার তোমরা একটু সবাই বলো তো, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি যে দুতরফা দাখিলা পদ্ধতি আর মূল উপাদান যে লেনদেন,
মূল উপাদান যে লেনদেন, এই জায়গাটা তোমরা সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করে বলো। মূল ভিত্তি যে দুতরফা দাখিলা পদ্ধতি আর মূল উপাদান যে লেনদেন, এটা সবাই বুঝতে পেরেছো কিনা? আজকের পর থেকে আর ভুল করবা না, সেটা হিসাব বিজ্ঞান বলুক অথবা হিসাব রক্ষণ বলুক। এবার তোমাদের সবার কাছে রেসপন্স চাচ্ছি, তোমরা একটু, আমি ধরে নিবা যে তোমরা ক্লাসেই আসো, সেই ক্ষেত্রে এবার তোমরা একটু সবাই বলার চেষ্টা করবা। বলো লেনদেন বিশ্লেষণ করার কাজটি কে করে? লেনদেন বিশ্লেষণ করার কাজটি করে কেউ তো বোর্ডও দেখতে পাচ্ছ না, তোমরা একটু সবাই বলো লেনদেন বিশ্লেষণ করার কাজটি কে করে? তোমরা বলো লেনদেন বিশ্লেষণ করার কাজটি কে করে? লেনদেন বিশ্লেষণ অনেকেই বলতেছো খতিয়ান, তোমরা বলো হিসাব সমীকরণ। এই তো খতিয়ান যারা বলতেছো তোমাদের দেখো সবাই বারবার ভুল করতেছো, আমি এটা পড়ানো হয়ে গেছে অলরেডি, তাই না? তো লেনদেন বিশ্লেষণ করার কাজটি কে করে? হিসাব সমীকরণ। বিশ্লেষণ করার কাজটি কে করবে? হিসাব সমীকরণ। দেন আমি তোমাদের বলবো বিশ্লেষণ করার কাজটি যে হিসাব সমীকরণ করে, পরের কোশ্চেনটা হচ্ছে বলো লেনদেন লিপিবদ্ধ করার কাজটি কে করে? তোমরা সবাই একটু রিপ্লাই দাও। বিশ্লেষণ লিপিবদ্ধ করার কাজটি কে করে? জাবেদা, মনে রাখতে হবে। বলো লেনদেন শ্রেণীবিন্যাস করার কাজটি কে করে? শ্রেণীবিন্যাস করার কাজটি কে করে? তখন কি বলবা বলো? খতিয়ান। সংক্ষেপ করার কাজটি কে করে? তখন আমরা কি বলবো? সংক্ষেপ করার কাজটি কে করে? রেওয়া মিল। ওকে, এইবার যদি বলা হয় তথ্য সরবরাহ করার কাজটি কে করে? তথ্য সরবরাহ করার কাজটি কে করে বলতো? আর্থিক বিবরণী। এই জায়গাটা কেউ আর ভুল করা যাবে না, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমি তোমাদের কাছে একটু অন্যভাবে জানতে চাইবো, এইবার সবাই একটু অন্যভাবে উল্টো ভাবে জিজ্ঞাসা করবো। বলো হিসাব সমীকরণের কাজ কি? তোমরা সবাই বলো হিসাব সমীকরণের কাজ কি? একটু সবাই বলতে হবে হিসাব সমীকরণের কাজ কি বলবা? লেনদেন বিশ্লেষণ করা। লেনদেন বিশ্লেষণ করা। পরবর্তী কোশ্চেন, বলো জাবেদার কাজ কি? তোমরা কি বলবা? জাবেদার কাজ কি বলবা? জাবেদার কাজ হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা শিখবো, বলতো খতিয়ানের কাজ কি? তোমাদের আমি বলেছিলাম খতিয়ানের কাজ বললে কয়টা বলতে হবে? তিনটা। কি কি বলতো? লেনদেন শ্রেণীবিন্যাস করা, অথবা লেনদেন স্থানান্তর করা, অথবা বলতে হবে উদ্ধৃতকরণ করা। তিনটাই কারেক্ট। শ্রেণীবিন্যাস করা, স্থানান্তর করা এবং উদ্ধৃতকরণ করা। দেন যদি তোমাদের বলা হয় রেওয়া মিলের কাজ কি, তোমরা কি বলবা সবাই? রেওয়া মিলের কাজ হচ্ছে লেনদেন সংক্ষেপ করা। রেওয়া মিলের কাজ কি বলবা? লেনদেন সংক্ষেপ করা। ওকে, এবার বলো আর্থিক বিবরণীর কাজ কি? আর্থিক বিবরণীর কাজ কি বলবা? তথ্য সরবরাহ করা। আর্থিক বিবরণী কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা। তো আমরা শিখে গেলাম আর্থিক বিবরণী কাজ হচ্ছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা। এখন আমি আগে যেই তথ্যগুলো দিয়েছি আবার একটু তোমরা রিপিট করো। হিসাব বিজ্ঞানের ইনপুট কাকে বলা হয়? লেনদেন। হিসাব বিজ্ঞান ইনপুট কাকে বলা হয়? লেনদেনকে। হিসাব বিজ্ঞান আউটপুট কাকে বলা হয়? নিঃসন্দেহে কি হবে? আর্থিক বিবরণীকে। কারণ হিসাব বিজ্ঞান শুরু হয় লেনদেনের মাধ্যমে, শেষ হয় আর্থিক বিবরণীর মাধ্যমে। দেন আমি শেখানোর চেষ্টা করেছিলাম হিসাব বিজ্ঞান অথবা হিসাব রক্ষণের মূল ভিত্তি বললে হবে দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞান অথবা হিসাব রক্ষণের মূল উপাদান হলে হবে লেনদেন, মূল উপাদান হলে হবে লেনদেন। আশা করি এই জায়গাটাও তোমরা মনে থাকবে। এখন তোমরা বলো আমি যে তথ্যগুলো বোঝানোর চেষ্টা করেছি তোমরা সবগুলো বুঝেছো কিনা? সবাই একটু রেসপন্স করো, এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা? ওকে, থ্যাংক ইউ তোমাদের। ওকে, আমরা এখন যেই জায়গাটা দেখব সেটি হচ্ছে, এখন আমরা যেই জায়গাটা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে, আচ্ছা আমরা যেই জায়গাটি দেখার চেষ্টা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া মানে হচ্ছে হিসাব বিজ্ঞান যেই প্রক্রিয়ায় কাজগুলো করে। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তিনটি ধাপ আছে, একটু সবাই নোট করে ফেলবা। সবাই শীটে আছে কিন্তু শীট দেখে পড়ার দরকার নেই, আমি যেভাবে বলবো। প্রথমটি হচ্ছে লেনদেন শনাক্ত করা অথবা চিহ্নিত করা। সবাই জানো নিশ্চয়ই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? লেনদেন শনাক্তকরণ অথবা চিহ্নিতকরণ। হ্যাঁ, শনাক্তকরণ অথবা চিহ্নিতকরণ। ওকে, আমি একটা ছোট লিখে ফেলতেছি মনে হয়। ওকে, 2 নম্বরে লিখো লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেন লিপিবদ্ধকরণ। 3 নম্বরে লিখবা তথ্য সরবরাহকরণ বা সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহকরণ। ওকে, তথ্য সরবরাহকরণ খেয়াল করে দেখো। আচ্ছা, তাহলে একটু সবাই পড়েও ফেলবা। বলতো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কয়টা ধাপ আছে? 3টা ধাপ। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3টি ধাপ, তার ভিতর প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্ত করা
অথবা চিহ্নিত করা। তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তিনটি ধাপ। প্রথম ধাপের নাম হচ্ছে লেনদেন শনাক্ত করা অথবা লেনদেন চিহ্নিত করা। লেনদেন শনাক্ত করা অথবা লেনদেন চিহ্নিত করা, প্রথম ধাপটা আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তিনটি ধাপ, তার ভিতর প্রথম ধাপের নাম হচ্ছে লেনদেন শনাক্ত করা অথবা লেনদেন চিহ্নিত করা। দেন আমরা দ্বিতীয় ধাপটা শিখব। দ্বিতীয় ধাপ হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। দ্বিতীয় ধাপ হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। 3 নম্বর ধাপটি হচ্ছে তথ্য সরবরাহ করা। 3 নম্বর ধাপটি কি হচ্ছে? তথ্য সরবরাহ করা। তোমরা একটু এই তিনটা ধাপ একটু পড়ে ফেলো ভাইয়া। তো প্রথম ধাপটি ছিল লেনদেন চিহ্নিত করা বা শনাক্ত করা, দ্বিতীয়টি ছিল লেনদেন লিপিবদ্ধ করা, 3 নম্বর ধাপটা হচ্ছে তথ্য সরবরাহ করা। তোমরা একটু সবাই পড়ো। দেন আমি যদি তোমাদের এরকম কোশ্চেন আসে, বলো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তৃতীয় ধাপ কি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তৃতীয় ধাপ কি? সেই ক্ষেত্রে তোমরা কি অ্যান্সার দিবা? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তৃতীয় ধাপ কি বলো তো? তৃতীয় ধাপ হচ্ছে তথ্য সরবরাহ করা। তোমাদের যদি আসে এরকম হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কি, তাহলে কি বলতে হবে? লেনদেন লিপিবদ্ধ করা। প্রথম ধাপ আসলে লিখতে হবে লেনদেন চিহ্নিত করা অথবা শনাক্ত করা, অথবা তিনটাই আসতে পারে। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি ও কি কি? তো আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে তিনটি: লেনদেন চিহ্নিত করা, লেনদেন লিপিবদ্ধ করা এবং কি বলতো তথ্য সরবরাহ করা। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই জায়গা থেকে প্রথমে যেই তথ্যটি জানবো সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ যে তিনটি, তার ভিতর প্রথম দুইটা ধাপকে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। প্রথম দুইটা ধাপকে কি বলবো? প্রাথমিক উদ্দেশ্য। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথম দুইটা ধাপকে আমরা কি বলবো? প্রাথমিক উদ্দেশ্য। আমরা শিখবো 3 নম্বর ধাপটাকে বলবো আমরা 3 নম্বর ধাপটাকে বলবা প্রধান উদ্দেশ্য। 3 নম্বর ধাপটা কি বলো? প্রধান উদ্দেশ্য অথবা মুখ্য উদ্দেশ্য। তো আমরা শিখে গেলাম হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ টোটাল কয়টা বলো? 3টা। তার ভিতর প্রথম দুইটা ধাপকে বলবা প্রাথমিক উদ্দেশ্য, আর 3 নম্বর ধাপটাকে বলবা প্রধান উদ্দেশ্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা না দেখে বলবো, বলো তোমাদের কাছে কোশ্চেন আসছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? তোমরা কি আর ভুল করবা? তো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য যদি আসে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার কি বলবো? লেনদেন চিহ্নিত করা এবং তা লিপিবদ্ধ করা। তোমরা কেউ চিহ্নিত করা বলেছিলা, কেউ লিপিবদ্ধ করা বলেছিলা, বাট দুইটা একসাথে বলতে হবে যদি 100% কারেক্ট জানতে চাও। তো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলে প্রথম দুইটা ধাপ হবে। তো প্রথম ধাপটা হচ্ছে লেনদেন চিহ্নিত করা এবং তা লিপিবদ্ধ করা। তো আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি আশা করি। দেন আমরা যদি তোমাদের কোশ্চেন করে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, সেই ক্ষেত্রে তোমরা কি অ্যান্সার করবা? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, দ্যাট মিন্স তথ্য সরবরাহ করা। তো আমরা প্রাথমিক উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য সবাই পারবো কিনা একটু সবাই বলো তো। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য যদি আসে এবং প্রধান উদ্দেশ্য যদি আসে, ওকে, আমরা বলেছি যদি প্রাথমিক উদ্দেশ্য আসে আমরা কি বলবো? লেনদেন চিহ্নিত করা এবং তা লিপিবদ্ধ করা। দেন আমি তোমাদের বলেছি যদি প্রধান উদ্দেশ্য আসে তাইলে আমরা কি বলবো? তথ্য সরবরাহ করা। এই পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো। আমি পরবর্তী জায়গাতে যাব। হ্যাঁ, একটু সবাই খেয়াল করে দেখো। তাহলে প্রধান উদ্দেশ্য আসলে প্রথম দুইটি ধাপ হবে। প্রধান উদ্দেশ্য আসলে 3 নম্বর ধাপ কি হবে? প্রাথমিক উদ্দেশ্য আসলে প্রথম দুইটা ধাপ হবে। দেন আমরা যেই জায়গাটা দেখব সেটি হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে হিসাব রক্ষণ। লিপিবদ্ধকরণের আরেকটি নাম কি বলতো ভাইয়া? হিসাব রক্ষণ। এবার তোমরা খেয়াল করো, দেখো যে লিপিবদ্ধকরণের আরেকটি ধাপ হচ্ছে আরেকটি নাম হচ্ছে হিসাব রক্ষণ। তাহলে আমরা কি এটা বলতে পারি না হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, আর লিপিবদ্ধকরণের আরেকটি নাম যদি হয় হিসাব রক্ষণ, সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি কিনা যে হিসাব রক্ষণ হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ? বলা যাবে না? অবশ্যই বলা যাবে। তো এখন তোমাদের কাছে যদি প্রায় একটি কোশ্চেন রিটেনে, ওকে, আমি আবার একটু তোমাদের বলতেছি, যদি তোমাদের কাছে কোশ্চেনটি এরকম আসে যে হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখো, আমি মনে করি তোমাদের অলরেডি পারার কথা। বলো তো হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য কি? এটা যদি তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা একটু বলো তো হিসাব বিজ্ঞান বড় নাকি হিসাব রক্ষণ বড়? তোমরা একটু সবাই কমেন্ট করে জানো, তোমাদের সেন্স থেকে বলো। ওকে, তোমাদের কাছে জানতে চাচ্ছি যে হিসাব বিজ্ঞান বড় নাকি হিসাব রক্ষণ বড়, কোনটা বড়? তোমাদের কাছে কি মনে হয়?
ওকে, হিসাব বিজ্ঞান বড় নাকি হিসাব রক্ষণ বড়? ওকে, সবার কাছে মনে হয়েছে হিসাব রক্ষণ বড়। আচ্ছা, যে হিসাব রক্ষণ বলেছে সুমাইয়া আক্তার, তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, যে হিসাব বিজ্ঞানের 3টা ধাপ, তার ভিতর শুধুমাত্র একটা ধাপ হচ্ছে হিসাব রক্ষণ। সেই ক্ষেত্রে কি বলতো, হিসাব রক্ষণ বড় হতে পারে কিনা? অ্যান্সার হচ্ছে না। আমরা 3টা ধাপের ভিতর একটা ধাপ হচ্ছে হিসাব রক্ষণ, সো নিঃসন্দেহে হিসাব বিজ্ঞান বড়। এবং তোমরা যে মনে রাখবা, আমরা যা কিছু শিখতেছি সবই হিসাব বিজ্ঞান। আমরা যা কিছু শিখতেছো বা যা কিছু শিখবা সবই কি বলো, হিসাব বিজ্ঞান। কিন্তু আমরা যা কিছু শিখতেছি বা যা কিছু শিখবো সবটাকে হিসাব রক্ষণ বলা যাবে না, বা বলা নাও যেতে পারে। আমরা বলেছি যা কিছু শিখতেছি সবই কি বলো, হিসাব বিজ্ঞান। জাবেদা হিসাব বিজ্ঞান, খতিয়ান হিসাব বিজ্ঞান, রেওয়ামিল হিসাব বিজ্ঞান, আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞান, সবই কি বলতো, হিসাব বিজ্ঞান। কারণ আমরা যা শিখি সবই হিসাব বিজ্ঞান। কিন্তু যা শিখতেছো সবটা হিসাব রক্ষণ কিনা আমরা এটা একটু দেখবো। এর আগে তোমাদের বলতেছি, বলো আমি একটা লাইন বলতেছি, এই লাইনটা সঠিক না ভুল তোমরা একটু নিজে নিজে চিন্তা করো। যা কিছু হিসাব বিজ্ঞান তা সবই হিসাব রক্ষণ, যা হিসাব বিজ্ঞান তাই হিসাব রক্ষণ। কথাটা সঠিক কিনা? আরেকটা কথা বলতেছি, যা হিসাব রক্ষণ তাই হিসাব বিজ্ঞান। আমি বলেছি যা হিসাব বিজ্ঞান তাই হিসাব রক্ষণ, প্রথমে বলেছি যা হিসাব বিজ্ঞান তাই হিসাব রক্ষণ। কথাটা কারেক্ট কিনা? অ্যান্সার হচ্ছে ভুল, কারণ যা হিসাব বিজ্ঞান সবই হিসাব রক্ষণ না। আমি বলেছি যা হিসাব বিজ্ঞান তাই হিসাব রক্ষণ, অ্যান্সার হচ্ছে ভুল। কারণ হচ্ছে যা হিসাব বিজ্ঞান সবটা হিসাব রক্ষণ হবে না। কিন্তু আমি পরের লাইনটা যদি বলি এরকম, যা হিসাব রক্ষণ তাই হিসাব বিজ্ঞান, তোমরা খেয়াল করে দেখো, হিসাব রক্ষণ যাই হবে সবই কি বলো, হিসাব বিজ্ঞান হবে। কিন্তু যা হিসাব বিজ্ঞান হবে সবটাকে হিসাব রক্ষণ বলা যাবে না। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই কমেন্টে জানাও। হ্যাঁ, ওকে, এইবার তোমরা খেয়াল করো, তাহলে আমরা যা কিছু শিখতেছি সবাই কি বলো, হিসাব বিজ্ঞান। কিন্তু যা কিছু শিখতেছো সবটাকে হিসাব রক্ষণ বলা যাবে না। এখন আমরা দেখব তাহলে হিসাব রক্ষণ কোনগুলো, একটু সবাই একটু খাতায় লিখে ফেলবা। হিসাব রক্ষণের আবার 3টি ধাপ। হিসাব রক্ষণের কয়টা ধাপ বলো তো? 3টি ধাপ। এই 3টা ধাপ আমরা পড়লে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের হিসাব রক্ষণের 3টি ধাপ হচ্ছে, প্রথম ধাপের নাম হচ্ছে লেনদেন বিশ্লেষণ। প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। 2 নম্বর ধাপটি হচ্ছে জাবেদা। লেনদেন বিশ্লেষণ 2 নম্বর ধাপটি হচ্ছে জাবেদা। 3 নম্বর ধাপটি হচ্ছে খতিয়ান। ওকে, আচ্ছা তোমরা একটু সবাই কষ্ট করে দেখো, প্রথমটা কি ছিল বলো, লেনদেন বিশ্লেষণ, দেন ছিল জাবেদা, তারপরে কি ছিল বলো, খতিয়ান। তাহলে হিসাব রক্ষণ প্রক্রিয়ার কয়টা ধাপ বলেছি বলো? 3টা। প্রথম ধাপটা কি আছে, লেনদেন বিশ্লেষণ, তারপরে কি আছে বলো, জাবেদা, তারপরে কি আছে, খতিয়ান। লেনদেন বিশ্লেষণ, জাবেদা এবং খতিয়ান। তাহলে খেয়াল করো, হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ আর হিসাব রক্ষণের প্রথম ধাপ কি একই হবে? অ্যান্সার হচ্ছে না। হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ ছিল লেনদেন চিহ্নিত করা অথবা শনাক্ত করা, কিন্তু হিসাব রক্ষণের প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা। দ্বিতীয় ধাপ কি বলো, জাবেদা। তৃতীয় ধাপ হচ্ছে খতিয়ান। তোমাদের মনে রাখতে হবে শুধুমাত্র এই 3টা নামকেই আমরা কি বলবো, হিসাব রক্ষণ। এর বাইরে কোনোটাকে কি বলা যাবে না, হিসাব রক্ষণ বলা যাবে না। এর বাইরে কোনোটাকে কি বলা যাবে না, হিসাব রক্ষণ বলা যাবে না। এর বাইরে যা থাকবে সবটা, এর বাইরে যা হবে কোনোটাকে হিসাব রক্ষণ বলা যাবে না, কিন্তু সবটাকেই কি বলা যাবে, হিসাব বিজ্ঞান বলা যাবে। কারণ আমরা আগেও বলেছি আমরা যা কিছু শিখতেছি সবই কি বলো, হিসাব বিজ্ঞান। কিন্তু যা কিছু শিখতেছো সবটা হিসাব রক্ষণ নাও হতে পারে। তো মনে রাখবা হিসাব রক্ষণ শুধুমাত্র 3টা। নাম্বার 1 হচ্ছে লেনদেন বিশ্লেষণ, নাম্বার 2 হচ্ছে জাবেদা, নাম্বার 3 হচ্ছে খতিয়ান। তাহলে লেনদেন বিশ্লেষণ, জাবেদা এবং খতিয়ান কি আমরা কি বলবো বলো, হিসাব রক্ষণ। ওকে, এবার তোমাদের কাছে আমি প্রশ্ন থ্রো করতেছি, তোমরা যদি বুঝে থাকো তোমরা আমাকে একটু বলো সবার কাছে, যে আমি জানতে চাচ্ছি, বলো তো রেওয়ামিল কি হিসাব বিজ্ঞান নাকি হিসাব রক্ষণ? রেওয়ামিল কি হিসাব বিজ্ঞান হবে নাকি হিসাব রক্ষণ হবে? সবাই একটু কমেন্ট করে ফেলো, রেওয়ামিল কি হিসাব বিজ্ঞান নাকি হিসাব রক্ষণ? ওকে, অনন্যা ঢালি বলেছো হিসাব বিজ্ঞান, মিথিলা বলেছো হিসাব বিজ্ঞান, থ্যাংক ইউ সুমাইয়া, হিসাব বিজ্ঞান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো তো এটা কেন হিসাব রক্ষণ হবে না? কারণ আমরা জানি হিসাব রক্ষণ শুধুমাত্র 3টা। নাম্বার 1 হচ্ছে লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান। এবার তোমাদের পরের প্রশ্ন, বলো তো খতিয়ান কি বলো, হিসাব বিজ্ঞান নাকি হিসাব রক্ষণ? এবার তোমরা বলো খতিয়ান কি হিসাব বিজ্ঞান নাকি হিসাব রক্ষণ? একটু সবাই কমেন্ট করো।
ওকে, তোমরা সবাই বলতেছো খতিয়ান হচ্ছে হিসাব রক্ষণ। আচ্ছা, তো আমি বলছি খতিয়ান কি হিসাব বিজ্ঞান নাকি হিসাব রক্ষণ? তোমরা সবাই কমেন্ট করতেছো কি, বলো হিসাব রক্ষণ। পয়েন্টটা হচ্ছে তোমরা একটু আমাকে বলো যে আচ্ছা, যা হিসাব রক্ষণ হবে সেটা কি হিসাব বিজ্ঞান হতে পারবে না? অবশ্যই হতে পারবে। তার মানে কি, তোমরা যদি শুধু হিসাব রক্ষণ যারা বলেছো তোমরা ভুল বলেছো। তোমাদের মনে রাখতে হবে খতিয়ান অবশ্যই হিসাব রক্ষণ, আর যা হিসাব রক্ষণ তা অবশ্যই হিসাব বিজ্ঞান হবে। কারণ আমরা যা শিখি সবটাই কি বলো হিসাব বিজ্ঞান। হিসাব রক্ষণ হবে কিনা এইটাই প্রশ্ন। তো আমরা মনে রাখবো খতিয়ান হিসাব বিজ্ঞানও হবে, হিসাব রক্ষণও হবে। ওকে, এইবার তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি তোমাদের বলি তাহলে জাবেদা কি হিসাব বিজ্ঞান হবে নাকি হিসাব রক্ষণ হবে? তো তোমরা একটু সবাই অ্যান্সার করো। এই ওকে, দুইটাই এক্স্যাক্টলি। এখন তোমরা বুঝে গেছো জাবেদা হিসাব বিজ্ঞানও হবে, জাবেদা হিসাব রক্ষণও হবে। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। এইবার তোমরা বলো আর্থিক বিবরণী কি হিসাব বিজ্ঞান নাকি হিসাব রক্ষণ? আর্থিক বিবরণী কি হবে, হিসাব বিজ্ঞান হবে নাকি হিসাব রক্ষণ হবে? শুধুমাত্র হিসাব বিজ্ঞান, এটাকে কি বলা যাবে না, কোনোভাবেই হিসাব রক্ষণ বলা যাবে না। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে তোমরা কমেন্টে বলবা। আমরা একটু তোমাদের দেন পরের রেসপন্সটা চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যারা যারা ক্লাসে আসো তোমাদের সবার কাছে কি লেকচার শিটটা আছে কিনা? আমাদের লেকচার শিট তোমাদের হাতে আছে কিনা একটু সবাই একটু কমেন্ট করো প্লিজ, যে আমাদের সবার কাছে লেকচার শিটটা আছে কিনা। ওকে, সবার যদি না থাকে কেউ, সে তার কমেন্ট করাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, আমি তোমাদের একটু বলে রাখি, এবার আমরা একটু রিভিউ করব। হ্যাঁ, আমরা এই পর্যন্ত যা শিখেছি তোমাদের কাছে তাই রিভিউ চাচ্ছি। বলতো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য আমরা পারবো কিনা? আমরা পারবো। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন চিহ্নিত করা এবং তা শনাক্ত করা এবং তা কি বলো লিপিবদ্ধ করা। লেনদেন চিহ্নিত করা অথবা শনাক্ত করা এবং তা লিপিবদ্ধ করা। তো আমাদের কাছে যদি আসে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য আমরা পারবো কিনা? অবশ্যই পারবো। 3 নম্বর ধাপটাকে তোমরা কি বলবা? তথ্য সরবরাহ করা। ওকে, এবার যদি আমাদের কাছে কোশ্চেন আসে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, এবার তোমরা কনফিউজড হয়ে যাবা। বলতো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য যদি আসে, সেই ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য যদি আসে, প্রধান উদ্দেশ্য বলে নাই, প্রাথমিক উদ্দেশ্য বলে নাই, বলো তোমরা কোনটা অ্যান্সার করবা? শুধু হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য যদি আসে তোমাদের কাছে মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বলতে প্রধান উদ্দেশ্যকেই মিন করা হয়। তো প্রাথমিক উদ্দেশ্যটাকে মিন করা হয় না। সো প্রধান উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। এবার তোমাদের কাছে আমরা প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কয়টা ধাপ ছিল? 3টা ধাপ। কি কি? লেনদেন চিহ্নিত করা এবং তা লিপিবদ্ধ করা। 2 নম্বরে ছিল লেনদেন লিপিবদ্ধ করা। 3 নম্বরে কি ছিল বলতো? তথ্য সরবরাহ করা। তো আমরা জানি সবাই প্রথম 2টা ধাপকে বলবা প্রাথমিক উদ্দেশ্য, 3 নম্বর ধাপটাকে বলবা প্রধান উদ্দেশ্য। এই জায়গাটা আমরা ক্লিয়ার। এইবার আমরা শিখেছিলাম হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের নাম যে লেনদেন লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ করার আরেকটি নাম আছে, সেটি কি ছিল? হিসাব রক্ষণ। তো লিপিবদ্ধ করা বা হিসাব রক্ষণের আবার 3টা ধাপ ছিল। কি কি ছিল? লেনদেন বিশ্লেষণ, জাবেদা এবং খতিয়ান। আমরা বলেছিলাম আমরা যা কিছু শিখতেছি সবই হিসাব বিজ্ঞান, কিন্তু যা কিছু শিখতেছো সবটাকে হিসাব রক্ষণ নাও বলা যেতে পারে। পয়েন্টটা ক্লিয়ার? ওকে, সেইভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম জাবেদা কি যদি বলা হয় জাবেদা হিসাব বিজ্ঞানও হবে, হিসাব রক্ষণও হবে, কিন্তু রেওয়া মিল শুধুমাত্র হিসাব বিজ্ঞান, এটি কখনোই হিসাব রক্ষণ হবে না। তো তোমাদের যাদের কাছে লেকচার শিট আছে তোমরা সবাই একটু 8 নম্বর পেজে আসবা। সবাই লেকচার শিটের 8 নম্বর পেজে আসবা। যাদের কাছে লেকচার শিট আছে সবাই লেকচার শিটে 8 নম্বর পেজে আসবা। আমরা কোশ্চেন নম্বর 1 সলভ করব। হ্যাঁ, কোশ্চেন নম্বর 1 সলভ করব। তোমরা একটু লেকচার শিটে আসছো কিনা? ওকে, ওকে, লেকচার শিটের পেজ নাম্বার হচ্ছে 8 এ আসবা। 1 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। হিসাব কি আসছে দেখো তো 8 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আচ্ছা, তোমাদের যাদের কাছে লেকচার শিট নাই তোমরা বলো তো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য যদি আসে তোমরা কি অ্যান্সার করতে? ধরো লেকচার শিট আমাদের কাছে নাই আপাতত, তো আমরা কোনটা অ্যান্সার করব বলো তো? তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহ করা। দেখো সি নম্বর অপশনে আছে আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য যদি লেকচার শিট নাও থাকে আপাতত আজকে অনেকেরই হয়তোবা নাই থাকতে পারে, তো আশা করি সমস্যা হবে না। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি হবে বলতো? তথ্য সরবরাহ করা। ওকে, 2 নম্বর কোশ্চেনটা ছিল নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? ওকে, তোমরা খেয়াল করে দেখো নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য যদি আসে, প্রশ্ন হচ্ছে
হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বলতে বলতো প্রাথমিক উদ্দেশ্যকে বোঝায় নাকি প্রধান উদ্দেশ্যকে বোঝায়? উদ্দেশ্য জানতে যদি চাই, একটু আগেই বলেছিলাম প্রধান উদ্দেশ্য। তো প্রধান উদ্দেশ্য কি হবে বলো? তথ্য সরবরাহ করা। ই নম্বর অপশনে তোমরা সবাই খেয়াল করে দেখো, সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য সরবরাহ করা। সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য সরবরাহ করা। আমরা 2 নম্বর কোশ্চেনটাও পেরে গেলাম। দেন আমরা পরের জায়গাটা দেখব, নিচের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? বলতো লিপিবদ্ধকরণের সঠিক ক্রম বা লিপিবদ্ধকরণের আরেকটি নাম আছে, তোমরা বলো তো লিপিবদ্ধকরণের আরেকটি নাম কি? হিসাব রক্ষণ। তো হিসাব রক্ষণের কয়টা ধাপ ছিল? 3টা ধাপ। কি কি ছিল? লেনদেন বিশ্লেষণ, জাবেদা এবং খতিয়ান। তোমরা দেখো ডি নম্বর অপশনে আছে লেনদেন বিশ্লেষণ, জাবেদাকরণ এবং স্থানান্তরকরণ। বলো স্থানান্তরকরণ দ্বারা কি বোঝানো হচ্ছে? খতিয়ান। তার মানে আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ডি। ওকে, পরের কোশ্চেনে আমরা যাব। 4 নম্বর কোশ্চেনে হিসাব বিজ্ঞান, তারপরে আর কিছু বলা নাই, তোমরা শিটে দেখো, একটি প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে তথ্য শনাক্তকরণ, পরিমাপকরণ, লিপিবদ্ধকরণ ও সরবরাহকরণ। বলো তো কথাটা ভুল নাকি ঠিক? এ নম্বর অপশনটা কি বলতো ভুল আছে নাকি ঠিক আছে? তোমরা অনেকেই বলতে পারো যে ভাই ভুল আছে, কারণ পরিমাপ। দেখো তো আমরা পরিমাপ করি না, আমরা যদি বলি বেতন প্রদান 500 টাকা, এই 500 টাকার নাম কি? বলো পরিমাপ। তাহলে হিসাব বিজ্ঞান পরিমাপও করতে পারে, তাহলে এ নম্বরটা কারেক্ট। তারপর একটা খেয়াল করো বি নম্বরটা, একটি কারবারি সত্তার অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট। আমি বলেছিলাম হিসাব বিজ্ঞান কারবারি প্রতিষ্ঠান নিয়ে কাজ করে এবং কি বলো আর্থিক তথ্য নিয়ে কাজ করে। সো বি নম্বরটাও কিন্তু কারেক্ট। ওকে, সি নম্বরটা দেখো, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান করে, তার মানে কি ডি, সি নম্বরটাও কারেক্ট। তাহলে অ্যান্সার হবে কোনটা বলতো? ডি। উপরের সবগুলো উত্তরেই সঠিক। তো 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ডি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এবার সর্বশেষ 5 নম্বর কোশ্চেনটি দেখব, আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? তোমরা বলো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য আমরা পারি না এরকম কেউ আছে কিনা? অ্যান্সার হচ্ছে না, তথ্য সরবরাহ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। 5-এর এ নম্বর অ্যান্সার হবে। তোমাদের কাছে সবার কাছে আবার একটু বলতেছি, আমরা এখানে যে 1 থেকে 5 নম্বর কোশ্চেন সলভ করলাম, তোমাদের কোনো কোশ্চেনে ন্যূনতম কোনো কনফিউশন আছে কিনা তোমরা একটু সবাই কমেন্টে বলো। যদি কনফিউশন থাকে আমাকে বলো। তো সেটা হচ্ছে স্পেশালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তোমরা একটু বলার চেষ্টা করো যে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা। ওকে, না ভাইয়া। নাম্বার 4 সৌরভ ঘোষ নাম্বার 4 বলেছো। সৌরভ তুমি খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান এখানে যেই 3টা অপশন আছে 3টাই কারেক্ট। ওকে, 3টাই কারেক্ট। তুমি দেখো প্রথমে বলেছে হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে তথ্য শনাক্তকরণ, পরিমাপ, লিপিবদ্ধকরণ ও সরবরাহকরণ। এটা ভুল না, তাই না ভাই? প্রথমটাও কারেক্ট। পরেরটা একটি কারবারি সত্তার, আমি বলেছি হিসাব বিজ্ঞান শুধুমাত্র কারবারি প্রতিষ্ঠান নিয়ে কাজ করে আর হচ্ছে কি বলতো অর্থনৈতিক তথ্য নিয়ে কাজ করে। তারপর বলেছিলাম হিসাব বিজ্ঞান কি সিদ্ধান্ত নিতে পারে না, তো সিদ্ধান্ত নিতে পারে, তথ্য সরবরাহ করতে পারে। তো এই তথ্য সরবরাহ ক্ষেত্রে এটাও কারেক্ট। তো আমরা এ বি সি 3টাই কারেক্ট। সো আমরা অ্যান্সার হবে উপরের সবগুলো উত্তরই সঠিক, দ্যাট মিন্স হচ্ছে ডি। এবার একটু সৌরভ ঘোষ তুমি একটু জানাও তো নাম্বার 3 তোমরা নাম্বার 1 নম্বরটা ফারজানা আঞ্জু মিম, ফারজানা জানতে চেয়েছে ওকে আচ্ছা, ফারজানা আঞ্জুম মিম তুমি একটু খেয়াল করে দেখো ভাই, 1 নম্বর কোশ্চেনের প্রধান উদ্দেশ্য জানতে চাইছে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তো নিঃসন্দেহে তথ্য সরবরাহ করা। এটা যদি তোমরা না পারো তাহলে এতক্ষণ আমি যা পড়াইছি সবটাই আসলে বৃথা। ওকে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। ওকে, তারপরে 3 নম্বরটা বলেছিলাম, 3 নম্বরে যারা বলেছো প্রবলেম, আচ্ছা বলো লিপিবদ্ধকরণের আরেকটা নাম কি? হিসাব রক্ষণ। তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার যে দ্বিতীয় ধাপ ছিল লিপিবদ্ধকরণ, এটির আরেকটা নাম হচ্ছে হিসাব রক্ষণ। তাহলে হিসাব রক্ষণেরও 3টা ধাপ, লিপিবদ্ধকরণের কয়টা ধাপ হবে? 3টা ধাপ। তাহলে লিপিবদ্ধকরণের ধাপ হচ্ছে 3টা। নাম্বার 1 ছিল লেনদেন বিশ্লেষণ, দেখো ডি নম্বর অপশনে লেনদেন বিশ্লেষণ ছিল। দেন বলেছে জাবেদা, তাহলে দেখো ডি নম্বর অপশনে জাবেদা আছে, লেনদেন বিশ্লেষণ, তারপরে কি বলো জাবেদা, তারপরে কি আছে বলো স্থানান্তরকরণ, তার মানে কি বলো খতিয়ান। তাহলে লেনদেন বিশ্লেষণ, জাবেদা এবং খতিয়ান হবে। অ্যান্সার হবে ডি। বাকিগুলো কেন কারেক্ট না তোমরা সবাই খেয়াল করো। এ নম্বরে বলেছে স্থানান্তরকরণ, বলো প্রথম ধাপ কি স্থানান্তরকরণ ছিল? অ্যান্সার হচ্ছে না, সো এ নম্বর হবে না। বি নম্বরটা দেখো জাবেদাকরণ, বলো এ বি নম্বর কি আমাদের শুরু প্রথম ধাপ কি জাবেদাকরণ ছিল? অ্যান্সার হচ্ছে না।
সি নম্বরে কি বলা আছে বিশ্লেষণ, তারপরে কি আছে স্থানান্তরকরণ। দেখো বিশ্লেষণটা কারেক্ট, কিন্তু পরে যে স্থানান্তরকরণ বলেছে সি নম্বরে সেটি ভুল। ওকে, ডি নম্বরটা কারেক্ট। ওকে, বিশ্লেষণ জাবেদা খতিয়ান। ই নম্বরটা ভুল, কারণ জাবেদাকরণ আছে। তো এইবার তোমরা একটু আমাকে বলো, ওকে এইবার তোমরা একটু বলো যে এই কয়টা কোশ্চেনে 3 নম্বরে যারা প্রবলেম বলেছিল তারা ক্লিয়ার হতে পেরেছো কিনা। ওকে, আমরা একটু পরবর্তী চ্যাপ্টারে টপিকসে যাব সবাই। ওকে, এই কোশ্চেনগুলো 3 নম্বরে যারা প্রবলেম বলেছিল তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা একটু সবাই বলো। হ্যাঁ, সবাইকে একটু বলতে হবে। আচ্ছা, সবাই একটু বলতে হবে। আচ্ছা, পরের জায়গাটা আমরা দেখব হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসলে তোমরা পারবা কিনা একটু সবাই কমেন্ট করে জানাও। কিন্তু স্পেশালি যারা 3 প্রবলেম বলেছিল, ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছো। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। দেন আমরা এখন যে টপিকসটা শিখবো সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী যদি বলা হয়, তোমাদের খেয়াল করে দেখো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? যারা হিসাব বিজ্ঞান তথ্যটা ব্যবহার করে সাধারণত, তাই না? তো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা হবে? যারা ওই তথ্যটা ব্যবহার করবে। তাহলে হিসাব বিজ্ঞান যে তথ্য সরবরাহ করে সেই তথ্যটা যারা ব্যবহার করবে তারাই কি হবে বলো? ব্যবহারকারী হয়ে যাবে। এখন তোমাদের কাছে একটি প্রথম প্রশ্ন, বলো তো একজন রিকশা চালক কি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হতে পারবে? সবাই একটু কমেন্ট করবা যে একজন রিকশা চালক কি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হতে পারবে কিনা। তোমরা সবাই বলতেছো না ভাইয়া, একদম সবাই 100% না। একজন ইয়েস বলেছে, ইয়েস স্যার পারবে। ওকে, সবাই এখন আবার সবাই বলতেছে ইয়েস। ওকে, ভেরি গুড। যারা যারা না বলতেছো অথবা ওকে তোমরা যারা না বলেছিলা যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী একজন রিকশা চালক হতে পারবে কিনা, তোমরা না বলেছিলা দুইটা কারণ। একটা প্রথম কারণ হচ্ছে তারা শিক্ষিত না, তোমাদের কাছে মনে হয়েছে। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে তাদের অত বেশি টাকা পয়সাও নাই। তো দুইটা কারণেই তোমার কাছে মনে হচ্ছে যে তারা কোনোভাবে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হতে পারবে না। এটা তোমাদের চিন্তার জায়গা থেকে বলেছো, কিন্তু মনে রাখবা আজকের পর থেকে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী শুধুমাত্র রিকশা চালক না, যে কেউ হতে পারে যদি সে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে। তার মানে অবশ্যই রিকশা চালকও হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হতে পারবে। পয়েন্টটা হচ্ছে কারণ যারাই হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করবে তারাই কি হয়ে যাবে বলো? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হবে। এখন তোমরা বলতে পারো ভাই একজন রিকশা চালক কিভাবে ব্যবহারকারী হবে? আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো, একজন রিকশা চালক যদি তার কিছু টাকা পয়সাও থাকে, সে কি বেক্সিমকো গ্রুপের 1000 টাকার একটা শেয়ার কিনতে পারবে কিনা? অবশ্যই পারবে। এখন সে যখন শেয়ার কেনার চিন্তা করবে, সে সবার আগে কি বেক্সিমকোটা কিনবে? অ্যান্সার হচ্ছে না। সে দেখে যে স্কয়ারের চেয়ে বেক্সিমকোর লাভটা বেশি হয়, তখনই কিন্তু সে কোথায় যায় বলতো? বেক্সিমকোতে যাবে। তার মানে হচ্ছে সেও কিন্তু তথ্যটা বুঝে হোক অথবা না বুঝে হোক ব্যবহার করেই ফেলে। তো যারা বুঝে ব্যবহার করবে অথবা না বুঝে ব্যবহার করবে সবাই কি হবে বলো? ব্যবহারকারী হয়ে যাবে। তো আমরা যেটা মনে রাখবো, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? তোমরা বলবা সবাই। সবাই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, কিন্তু মনে রাখতে হবে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সবাই হতে পারে, কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী সবাই হতে পারে না। এখন আমরা দেখব হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুই ধরনের। নাম্বার 1 হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহারকারী। নাম্বার 2 হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। ওকে, অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটি কি বলতো? বহিস্থ ব্যবহারকারী। আমি তোমাদের যেই জায়গাটা বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কে কারা বলতো? সবাই। কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী সবাই হতে পারবে না। অভ্যন্তরীণ ব্যবহারকারী শুধুমাত্র কারা হবে এটি আমরা দেখাই দিব, কিন্তু ব্যবহারকারী সবাই হতে পারবে, কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী সবাই হতে পারবে না। এখন আমরা শিখবো তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা হতে পারে। তোমাদের মনে রাখতে হবে যারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে, যারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে না তারা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। তোমরা এই জায়গাটা অনেকেই হয়তোবা জানো। তাহলে যারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, যারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে না তারা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এখন আমার পয়েন্টটা একটু খেয়াল করো, আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী আসলে কারা সিদ্ধান্ত নিতে পারে এটা একটু ভেবে বলবা। আচ্ছা, তোমরা বলো তো একজন কর্মচারী কি সিদ্ধান্ত নিতে পারে? একজন কর্মচারী কি সিদ্ধান্ত নিতে পারে? তোমরা একটু চিন্তা করে বলো।
একজন কর্মচারী কি সিদ্ধান্ত নিতে পারে? অ্যান্সার হচ্ছে না। তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো যে এ কখনোই সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে বলো, কর্মচারী কি অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে পারবে? কর্মচারী কি অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে পারবে? অবশ্যই হতে পারবে না, তাই না? তাহলে কর্মচারী কি হতে পারবে না বলো? অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে পারবে না। এই জায়গাটা আমরা সবাই ক্লিয়ার কিনা? ওকে, যদি সে সিদ্ধান্ত নিতে পারতো তাইলে কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী হয়ে যেত। এইবার তোমরা বলো, একজন কর্মকর্তা কি সিদ্ধান্ত নিতে পারে? একজন কর্মকর্তা কি সিদ্ধান্ত নিতে পারে? ইয়েস। আচ্ছা, কর্মকর্তা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারে। সেই ক্ষেত্রে কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, কর্মচারী হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। আমরা এই জায়গাটা চিন্তা করলে ইনশাল্লাহ পেরে যাব। তবে আমি তোমাদের টেকনিক্যাল যেই জায়গাটা বলবো সেটা হচ্ছে, অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে শুধুমাত্র 7টা নাম মনে রাখলেই হবে। এই 7 জনই শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারে, বাকিরা কেউ পারে না। তার মানে এই 7টি শুধুমাত্র হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এর বাইরে যা কিছু হবে চোখ বন্ধ করে বলবা বহিস্থ ব্যবহারকারী, মনে থাকবে? তাহলে এই 7টা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাকি সবই বহিস্থ ব্যবহারকারী। আমরা সবাই একটু খাতায় কষ্ট করে লিখব। অভ্যন্তরীণ ব্যবহারকারী প্রথম যেটি নাম সেটি হচ্ছে যে কোনো ধরনের ব্যবস্থাপক। সবাই লিখে ফেলবা, যে কোনো ধরনের ব্যবস্থাপক অথবা ম্যানেজার অথবা ব্যবস্থাপনা। হ্যাঁ, প্রথমটা কি বলতো ভাইয়া? যে কোনো ধরনের ব্যবস্থাপক, ম্যানেজার অথবা ব্যবস্থাপনা। হ্যাঁ, ওকে, সবাই একটু লিখে ফেলো কষ্ট করে, যে কোনো ধরনের ব্যবস্থাপক অথবা ম্যানেজার অথবা ব্যবস্থাপনা। নাম্বার 2 হচ্ছে পরিচালক পর্ষদ, যে কোনো ধরনের পরিচালক হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী, পরিচালক পর্ষদ। একটু সবাই লিখে ফেলো, পরিচালক পর্ষদ। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে কর্মকর্তা অথবা অফিসার। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে কর্মকর্তা অথবা অফিসার। ওকে, সবাই একটু লিখে ফেলবা। নাম্বার 3 হচ্ছে কর্মকর্তা অথবা অফিসার। ওকে, নাম্বার 4 হচ্ছে সুপারভাইজার অথবা উৎপাদন পরিদর্শক। আচ্ছা, উৎপাদন পরিদর্শক। হ্যাঁ, সুপারভাইজার অথবা উৎপাদন পরিদর্শক। হ্যাঁ, সুপারভাইজার অথবা উৎপাদন পরিদর্শক। সুপারভাইজার অথবা উৎপাদন পরিদর্শক। আচ্ছা, ওকে, আমরা কি দেখলাম বলতো? সুপারভাইজার অথবা উৎপাদন পরিদর্শক 4 নম্বর। 5 নম্বরে লিখো ট্রেজারার অথবা কোষাধ্যক্ষ। ট্রেজারার অথবা কোষাধ্যক্ষ, একটু লিখেও ফেলো, আমরা দেন বুঝাই দিব। হ্যাঁ, ওকে। 6 নম্বরে লিখো আন্তঃনিরীক্ষক। 6 নম্বরে কি লিখবো বলতো? আন্তঃনিরীক্ষক। ওকে, আমি জানি না তোমরা আমার হাতের লেখা বুঝতেছো কিনা। ওকে, আন্তঃনিরীক্ষক। ওকে, যদি না বুঝো অসুবিধা নাই, আমি তো বলতেছি, বলার সাথে সাথে তোমরা ওইটা মনে করে ফেলবা। আন্তঃনিরীক্ষক। 7 নম্বরে লিখবা এক মালিকানা ব্যবসায়ের মালিক। এক মালিকানা ব্যবসায়ের মালিক। আমি মুখে বলতেছি, তোমরা একটু সবাই এটা হেল্পটা নিও। এক মালিকানা ব্যবসায়ের মালিক। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এক মালিকানা ব্যবসায়ের মালিক। ওকে, আমি ওয়ান বাই ওয়ান বুঝাই দিচ্ছি। প্রথমটা ছিল, আমরা বলেছি 7টি কেবলমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারী, যে কোনো ধরনের ব্যবস্থাপক অথবা ম্যানেজার অথবা ব্যবস্থাপনা এরা সিদ্ধান্ত নিতে পারে। এখন এই কারণে এরা হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন যে কোনো ধরনের ব্যবস্থাপক কারা কারা তোমরা দেখবা দেখা থাকবে, শাখা ব্যবস্থাপক, নির্বাহী ব্যবস্থাপক, ভান্ডার ব্যবস্থাপক, সারি ব্যবস্থাপক। দুনিয়াতে ব্যবস্থাপকের অভাব নাই। তো ব্যবস্থাপক দেখলেই কি বুঝবা বলো তো? অভ্যন্তরীণ ব্যবহারকারী। ব্যবস্থাপকের ইংলিশ শব্দ হচ্ছে ম্যানেজার। আশা করি তোমরা বুঝে গেছো। ব্যবস্থাপনা থাকলেও চোখ বন্ধ করে বলবো অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, পরের জায়গাটা ছিল পরিচালক পর্ষদ। 2 নম্বরটা ছিল পরিচালক পর্ষদ। তো পরিচালক, যে কোনো ধরনের পরিচালকই হোক সে সিদ্ধান্ত নিতে পারে। নির্বাহী পরিচালক হোক, শাখা পরিচালক হোক, প্রধান পরিচালক হোক, মহাপরিচালক হোক, পরিচালক থাকা মানেই কি বলবা বলতো? অভ্যন্তরীণ ব্যবহারকারী। 3 নম্বরটা হচ্ছে কর্মকর্তা। বলতো যারা কর্মকর্তা বা অফিসার তারা কি বলতো? সিদ্ধান্ত নিতে পারে, সো তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। তোমাদের বলেছি অলরেডি যে কর্মচারী হচ্ছে কি বলতো?
বহিস্থ ব্যবহারকারী, কিন্তু কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এই জায়গাটাও আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তারপরে 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, সুপারভাইজার অথবা উৎপাদন পরিদর্শক। তোমরা খেয়াল করে দেখবা উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে সুপারভাইজার থাকে তার কাজ হচ্ছে সুপারভাইজ করা উৎপাদন ঠিকভাবে হচ্ছে কিনা। তো সে যদি দেখে যে কোথাও কোনো রকম ত্রুটি হচ্ছে, সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। এই কারণে সুপারভাইজারের বাংলা শব্দ হচ্ছে উৎপাদন পরিদর্শক। তোমরা মনে রাখবা পরিদর্শক মানে কি, যে পরিদর্শন করে। পরিদর্শক বললে হবে বহিস্থ ব্যবহারকারী, কিন্তু উৎপাদন পরিদর্শক থাকলেই বুঝে নিবা এটা সুপারভাইজারকে মিন করা হচ্ছে, তার মানে হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমি একটু আবার বলতেছি ভাই, পয়েন্টটা গুরুত্বপূর্ণ। পরিদর্শক মানে যে কোনো পরিদর্শক, তারা নিঃসন্দেহে হবে বহিস্থ ব্যবহারকারী, কারণ তারা সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু উৎপাদন পরিদর্শক যদি লেখা দেখো, তোমার বুঝে নিতে হবে এটা সুপারভাইজারকে মিন করছে, আর সুপারভাইজাররা সিদ্ধান্ত নিতে পারে। সো উৎপাদন পরিদর্শক বললে হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী, শুধু পরিদর্শক বললে হবে বহিস্থ ব্যবহারকারী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, পরের জায়গাটা 5 নম্বরটা ট্রেজারার অথবা কি বলো কোষাধ্যক্ষ। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাবা, সরকারি ইউনিভার্সিটিতে খেয়াল করে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোস্ট সেটা হচ্ছে ভিসি, তারপরের যে জায়গাটা সেটা হচ্ছে প্রো ভিসি, 3 নম্বর পোস্টটা হচ্ছে ট্রেজারার। ট্রেজারার মানে হচ্ছে কোষাধ্যক্ষ। মনে রাখতে হবে ট্রেজারার হচ্ছে কর্মকর্তাদেরও অনেক উপরের পোস্ট। তো যেই জায়গাটা তোমার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোষাধ্যক্ষর ভূমিকা থাকে। এই কারণে ট্রেজারারও কি বলো সিদ্ধান্ত নিতে পারে। সো ট্রেজারারও কি হবে বলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। ট্রেজারারও কি হবে বলো তো অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, পরের জায়গাটা হচ্ছে আন্তঃনিরীক্ষক। কি বলেছি বলো আন্তঃনিরীক্ষক। এইটা বোঝানোর আগে তোমাদের কাছে আমি জানতে চাই তোমরা নিরীক্ষক বলতে কি বুঝো। নিরীক্ষক বলতে তোমরা সবাই কি এটা বোঝো যারা হিসাব রাখে? যারা হিসাব রাখে তারা কি নিরীক্ষক? অ্যান্সার হচ্ছে না। যারা হিসাব রাখে তারা হচ্ছে হিসাব রক্ষক। কিন্তু হিসাব নিরীক্ষক কারা? তোমার মনে রাখতে হবে যারা হিসাবটা পরীক্ষা করে। খেয়াল করো, হিসাব যারা রাখে তাদের কিন্তু প্রতিনিয়ত হিসাব রাখতে হয়, কিন্তু হিসাব নিরীক্ষক যারা তাদের কিন্তু প্রতিদিনে হিসাব নাও রাখলেও চলে। তারা কি করে দিবে? পরীক্ষা করে দিবে। সেটা হতে পারে 1 সপ্তাহ পর পর, সেটা হতে পারে 1 মাস পর পর, সেটা হতে পারে 1 বছর পর পর, হতেই পারে। তো নিরীক্ষক হচ্ছে যারা হিসাবটা পরীক্ষা করে। এই নিরীক্ষকের একটা এক্সাম্পল হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তোমরা সবাই নাম শুনেছো নিশ্চয়ই। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা, তারা কি করে বলো? হিসাব রাখে না, তারা কি করে? হিসাব পরীক্ষা করে। এখন বলো, ধরো আমরা যদি দুইটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, প্রথমে আমি চিন্তা করব ধরো ইউসিসির ক্ষেত্রে। ইউসিসির ক্ষেত্রে যদি আমি বলি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে প্রতিষ্ঠানের ভিতরে যদি রাখে তাহলে তার পরিস্থিতিটা কি হবে? একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাসিক বেতন মিনিমাম 2 লাখ টাকা হওয়া উচিত। তাহলে বলো 12 মাসে কত হবে? 24 লাখ। এখন ধরো এরকম যে সকল প্রতিষ্ঠান আছে তারা যদি প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিরীক্ষক রাখে, সেই ক্ষেত্রে তাদের খরচটা বেড়ে যায়। তারা যেটা করতে পারে সেটি হচ্ছে যে বাবা আমার প্রতি মাসে আমাদের পার্মানেন্টলি রাখার দরকার নাই, আমি প্রতি বছরে যে হিসাবটা করব এটি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে পরীক্ষা করে নিব। সেই ক্ষেত্রে তাকে যদি আমি 5 লাখ টাকাও দেই তাতেও কিন্তু আমার 17 লাখ টাকা সেভ হবে বা 18 লাখ টাকা সেভ হবে। তো আমি যে আটকে যাচ্ছে, ওকে, তোমাদের কি ফোন আটকে যাচ্ছে? না না, ওকে ঠিক আছে ভাই। আমার কথাও যদি তোমাদের কখনো বুঝতে অসুবিধা হয়, সেটা সহজ হোক কঠিন হোক, তোমাদের ভালোর জন্যই আমরা ক্লাসটা নিচ্ছি। তো তোমাদের যে কোনো সমস্যা তোমরা নিঃসংকোচে তুলে ধরবা। হ্যাঁ, ওকে, যদি নিঃসংকোচে তোমরা তুলে ধরবা। আমি যে এই জায়গাটা বলার চেষ্টা করতেছি সেটি হচ্ছে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করে যাই। হ্যাঁ, যে তোমরা যেন বুঝো ভালোভাবে, তোমাদের যেন কোনো রকম প্রবলেম না থাকে। তারপরও হচ্ছে তোমার কোথায় সমস্যা সেটা হয়তো আমরা মাঝে মাঝে 100% ফাইন্ড আউট করতে পারবো না। তোমরা যদি আমাদের সাথে সেটা শেয়ার করো, ইনশাল্লাহ সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করতে পারবো। ওকে, আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে প্রতিষ্ঠানের ভিতরে রাখাটা ব্যয়বহুল। কিন্তু এই কারণে কি করে, তারা প্রতিষ্ঠানের ভিতরে পার্মানেন্টলি না রাখে বছরে একটি টাকা খরচ করে ওইটা পরীক্ষা করিয়ে নেয়। তো আমি যেই জায়গাটা বলেছিলাম এটা ইউসিসি প্রতিষ্ঠানের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা ব্যয়বহুল খরচ। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো গ্রামীণ ফোনের ক্ষেত্রে যদি চিন্তা করো, তো গ্রামীণ ফোন যদি
গ্রামীণফোনের প্রতিদিন যে ইনকাম ইউসিসির সেটি হয়তো বা 1 বছরের ইনকামের সমান। তো তুমি একটু যদি বাস্তবতার সাথে মিলাও, তো ইউসিসির 1 বছরের যে ইনকাম সেটা হচ্ছে গ্রামীণফোনের একদিনের ইনকাম। তো তোমরা বলো গ্রামীণফোনকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে প্রতিষ্ঠানের ভিতরে রাখতে পারবে না ভাইয়া? অবশ্যই রাখতে পারবে এবং সেটা রাখবে। তো আমি যেই জায়গাটা বলার চেষ্টা করতেছি, সেই ক্ষেত্রে গ্রামীণফোনের কাছে ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর নিরীক্ষক থাকবে না, সে হয়ে যাবে কি বলো আন্তঃনিরীক্ষক। কারণ হচ্ছে নিরীক্ষক সাধারণত প্রতিষ্ঠানের বাইরেই থাকে, কিন্তু যদি তাকে পার্মানেন্টলি নিয়োগ দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে সে হয়ে যায় আন্তঃনিরীক্ষক। আর যে আন্তঃনিরীক্ষক সে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখবে, আর যে শুধু নিরীক্ষক সে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে না। তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি তোমাদের সেটা হচ্ছে আন্তঃনিরীক্ষক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাট শুধু নিরীক্ষক হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। আন্তঃনিরীক্ষক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর নিরীক্ষক হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এই জায়গাটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা? তার মানে আন্তঃনিরীক্ষক দ্বারা বোঝায় সে প্রতিষ্ঠানের ভিতরে সিদ্ধান্ত নিতে পারবে, অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাট নিরীক্ষক সাধারণত প্রতিষ্ঠানের বাইরে থাকে এবং সে সিদ্ধান্ত নিতে পারে না, নিরীক্ষক হবে বহিস্থ ব্যবহারকারী। এই জায়গাটা আশা করি তোমরা ক্লিয়ার। আমরা একটু পরে আবার তোমাদের রেসপন্স নিব। আমরা সর্বশেষ যে জায়গাটা দেখাবো সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের মালিক। খেয়াল করে দেখবা, এক মালিকানা ব্যবসায়ের মালিক যে এই ব্যক্তি সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। মনে রাখতে হবে এক মালিকানা ব্যবসার মালিক বললেই কেবলমাত্র হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী, যৌথ মূলধনী কোম্পানির মালিক বললে হবে বহিস্থ ব্যবহারকারী, শেয়ার হোল্ডাররাও কিন্তু কোম্পানির মালিক, সো তারাও হবে বহিস্থ ব্যবহারকারী। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুধু মালিক বললে হবে বহিস্থ ব্যবহারকারী। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এক মালিকানা লেখা থাকবে এবং মালিক লেখা থাকবে, তাইলেই কেবলমাত্র হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাকি যত মালিক আছে সবাই কি হবে বলো? বহিস্থ ব্যবহারকারী। তার মানে এক মালিকানা ব্যবসায়ের মালিক কেবলমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাকি সকল মালিক হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এই জায়গাটা তোমরা আশা করি ক্লিয়ার। তো আমি আবার একটু রিভিউ করতেছি। যে কোনো ধরনের ব্যবস্থাপক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, যে কোনো ধরনের পরিচালক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু কর্মচারী হচ্ছে বহিস্থ ব্যবহারকারী, সুপারভাইজার বা উৎপাদন পরিদর্শক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু পরিদর্শক হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। ট্রেজারার হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, ট্রেজারার হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, ট্রেজারার হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, আন্তঃনিরীক্ষক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু নিরীক্ষক হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবা। আর যে কোনো ধরনের মালিকই হচ্ছে বহিস্থ ব্যবহারকারী, কিন্তু এক মালিকানা ব্যবসার মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তোমরা আমাকে একটু বলো যে ভাইয়া 5 নম্বর শুধু মালিক থাকলে কি হবে? শুধু মালিক থাকলেও বহিস্থ ব্যবহারকারী। আমি বলেছি এক মালিকানা থাকতেই হবে, কমনটা ইম্পর্টেন্ট হচ্ছে এক মালিকানা। 5 নম্বরটা কি বলেছিলাম ভাইয়া? 5 ট্রেজারার। ট্রেজারার হচ্ছে কি বলো? কোষাধ্যক্ষ, যার কাছে টাকাটা জমা থাকে বা টাকার হিসাব নিকাশ থাকে। ট্রেজারার একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পোস্ট, সো তারা সিদ্ধান্ত নিতে পারে। সো ট্রেজারার হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, এইটা এর বাইরে ট্রেজারার কি? ট্রেজারার হচ্ছে যার কাছে অর্থ সম্পর্কিত বিষয়গুলো যে দেখে, সেটি হচ্ছে ট্রেজারার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা আমাকে বলো, তোমরা এই জায়গাটা মনে রাখতে পারবা কিনা? এই 7টি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এর বাইরে আমি যা বলবো সবই হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। ওকে, তোমরা এরকম কোশ্চেন করলে তো বলতেই থাকবা স্যার 2 নম্বরটা একটু বললে ভালো হয়। অনেকবার বলেছি। দেখো 2 নম্বরটা হচ্ছে যে কোনো ধরনের পরিচালক। বলেছি অর্থ পরিচালক, শাখা পরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক। পরিচালক শব্দটা থাকলেই হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আমি তোমাদের বলেছিলাম। ওকে, এইবার আমি যেই জায়গাটাতে খেয়াল করব সেটি হচ্ছে, তোমরা কেউ কেউ বলতেছো স্যার নেক্সট কখনো বলবা না, কারণ নেক্সট ডিপেন্ড করা হচ্ছে আমি কখন যাব। হ্যাঁ, নেক্সটে। ওকে, ভিডিও বারবার আটকে যাচ্ছে, সেটি হচ্ছে তোমাদের বলতো নেটের সমস্যা। হ্যাঁ, তো এটি আমাদের কোনো সমস্যা না। নেট যদি একটু উইক থাকে বা স্ট্রং না থাকে, সেই ক্ষেত্রে মাঝে মাঝে ভিডিও আটকে যেতে পারে। তো এটা হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে, আমাদের কন্ট্রোল করার কিছু নাই। তোমরা নেটটা একটু ডেভেলপ করলে হয়ে যাবে। ওকে, আমরা যেই জায়গাটা বলেছিলাম এই 7টা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এই 7টার বাইরে আমি যা বলবো সবই হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। বলো শেয়ার হোল্ডার এই 7টার ভিতরে ছিল?
শেয়ার হোল্ডার কি এই 7টার ভিতর ছিল? অ্যান্সার হচ্ছে না। সো শেয়ার হোল্ডার কোন ধরনের ব্যবহারকারী বা বহিস্থ ব্যবহারকারী? পাওনাদার কি এই 7টার ভিতরে ছিল? না। তাহলে পাওনাদার কি বলো? বহিস্থ ব্যবহারকারী। ঋণদাতা বহিস্থ ব্যবহারকারী, সরকার বহিস্থ ব্যবহারকারী, বাংলাদেশ ব্যাংক বহিস্থ ব্যবহারকারী, সাকিব আল হাসান বহিস্থ ব্যবহারকারী, কলকাতা নাইট রাইডার্স বহিস্থ ব্যবহারকারী। তোমার মাথায় রাখতে হবে আমি যে 7টা নাম দিয়েছি সেই 7টাই কেবলমাত্র হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এর বাইরে সবই বলবা কি বলো? বহিস্থ ব্যবহারকারী। আমরা একটু সবাই প্র্যাকটিসে গেলে আমরা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। তার আগে একটি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা আমাকে একটু আবার রিভিউর জায়গায় বলো তো ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা হতে পারবে? আবার একটু সবাই রিভিউ করতেছি। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? সবাই। হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা সিদ্ধান্ত নিতে পারে এরকম কয়টা নাম লিখে দিয়েছি? 7টা। এর বাইরে যা কিছু হবে সবই কি হবে বলো? বহিস্থ ব্যবহারকারী। প্রশ্ন হচ্ছে আমরা যে আর্থিক বিবরণী তৈরি করি বলো তো এটা কি অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য নাকি বহিস্থ ব্যবহারকারীদের জন্য? প্রশ্ন হচ্ছে আমরা যে আর্থিক বিবরণী তৈরি করি তোমরা বা আমরা যা হিসাবটা রাখি বা যে আর্থিক বিবরণী সেটা কি অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য নাকি বহিস্থ ব্যবহারকারীর জন্য? ওকে, আমরা যে আর্থিক বিবরণীটা তৈরি করি সেটা কোন ব্যবহারকারীদের জন্য? তোমরা যারা অভ্যন্তরীণ বলেছো মনে রাখবা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের কাছে আমাদের কোনো তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, তারা তথ্য এমনিতেই জানবে। কিন্তু মনে রাখবা আর্থিক বিবরণী তৈরি করা হয় বহিস্থ ব্যবহারকারীদের জন্য। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ব্যবহারকারী দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আরেকটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। আমরা যা কিছু তৈরি করি সব কি বলো? বহিস্থ ব্যবহারকারীদের জন্য। স্পেশালি আর্থিক বিবরণীটাই তৈরি করা হয়, কারণ আর্থিক বিবরণীটাই হচ্ছে টোটাল একটা প্রতিষ্ঠানের মেইন হিসাব নিকাশের জায়গা, সেটি হচ্ছে বহিস্থ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়। ওকে, এক্সটার্নাল ইউজার, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু সবাই লেকচার শিটে যাব। 9 নম্বর পেজে লেকচার শিটে তোমরা একটু 9 নম্বর পেজে চলে আসবা। আমি জানি তোমাদের কারো কাছে লেকচার শিট না থাকতে পারে, তোমরা অফিসে এসে লেকচার শিটটা নিয়ে যাবা, অথবা যেভাবে তোমাদের সেই লেকচার শিট জনিত সমস্যাটা সলভ করা যায় তোমরা অফিসে কথা বলে নিবা, যদি তোমাদের বাসা খুব দূরে হয় বা ঢাকার বাইরে হয়। কিন্তু ঢাকার ভিতরে হলে অফিসে এসে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওকে, আমরা 9 নম্বর পেজে 1 নম্বর কোশ্চেনটা দেখবো। 9 নম্বর পেজের 1 নম্বর, ওকে, 1 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত, তোমরা দেখো আমরা কোশ্চেন অন, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কাদের জন্য? এই নম্বরটা কেউ দিয়েছো? এই নম্বরটা কেউ দিয়েছো? ওকে, না, এই নম্বরটা দেওয়া যাবে না। অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় না। তোমাদের বলেছি এটা কাদের জন্য তৈরি করা হয় বলো? বহিস্থ ব্যবহারকারীদের জন্য। তাইলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি নম্বর, বহিস্থ ব্যবহারকারীদের জন্য। ওকে, আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, বলতো অভ্যন্তরীণ ব্যবহারকারী আমি কয়টা লিখে দিয়েছি? 7টা। এই 7টার ভিতর বলতো কোনটা ছিল? আচ্ছা, শেয়ার হোল্ডার কি ছিল? অ্যান্সার হচ্ছে না। কর্মচারী কি ছিল? অ্যান্সার হচ্ছে না। কি ছিল বলতো? ব্যবস্থাপনা ছিল। সো অ্যান্সার হবে ব্যবস্থাপনা। তোমরা দেখো ট্রেড ইউনিয়ন লেখা আছে, ট্রেড ইউনিয়নও ছিল না। তোমরা দেখো সরকার লেখা ছিল, সরকারও ছিল না। শুধুমাত্র কি ছিল? ব্যবস্থাপনা। সো অ্যান্সার হবে সি নম্বর। তোমাদের যদি কারো কোনো প্রবলেম অ্যান্সার করতে গিয়ে দেখো যে কোনো প্রবলেম হচ্ছে বা আমার বোঝানোর পরও প্রবলেম থেকে যাচ্ছে, নিঃসংকোচে তোমরা কমেন্টে জানাবা আমাকে। ওকে, আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখবো। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি ভুল? কোশ্চেনটা আগে খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল? তার মানে একটা বিবৃতি ভুল থাকবে, বাকি সব সঠিক হবে। তাহলে কোনটা ভুল সেটা আমরা বের করব। ওকে, প্রথমটা, ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। খেয়াল করে দেখো, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা কি বলো? নিঃসন্দেহে কি বলো? অভ্যন্তরীণ ব্যবহারকারী। তার মানে এটা ভুল না। আমাদের জানতে চাইছে কোনটা ভুল, তাহলে এই নম্বর অ্যান্সার হবে না। কর কর্তৃপক্ষ হলো বহিস্থ ব্যবহারকারী। তোমরা বলো কর কর্তৃপক্ষ নিঃসন্দেহে কি বলো? বহিস্থ ব্যবহারকারী। কেন বহিস্থ ব্যবহারকারী? কারণ ওই 7টার ভিতরে এটা ছিল না। ওকে, পরেরটা দেখো, কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। তোমরা যারা ক্লাসটা ন্যূনতম মনোযোগ ছিল তোমরা জানো আমি বলেছি কর্মচারী বহিস্থ ব্যবহারকারী, কিন্তু কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। সো সি নম্বরটা ভুল। তো অ্যান্সার কি হবে বলো? সি। পরেরটা দেখো,
ডি নম্বরটা কি বলছে? কোম্পানির শেয়ার হোল্ডার বহিষ্ঠ ব্যবহারকারী। প্রশ্ন হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার দ্বারা কাকে বোঝায়? মালিককে, তাই না? তো এই যে কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডার যাই বলুক, তারা নিঃসন্দেহে বহিষ্ঠ ব্যবহারকারী, এই কথাটাও সঠিক। ই নম্বরটা দেখো, পাওনাদার হলো বহিষ্ঠ ব্যবহারকারী, এটিও সঠিক। তো 3 নম্বরে অ্যান্সার হবে সি। আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখবো সবাই। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক? দ্যাট মিনস হচ্ছে এখানে যত তথ্য থাকবে তার ভিতরে শুধুমাত্র একটা তথ্যই কারেক্ট হবে, বাকি সব তথ্য ভুল হবে। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি, অপশন এ তে কি বলেছে? যৌথ মূলধনী কারবারের মালিকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী। বলা হয়েছে যৌথ মূলধনী কারবারের মালিকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী। প্রশ্ন হচ্ছে যৌথ মূলধনী কারবারের মালিক কি বলতো? অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে? অ্যান্সার হচ্ছে না, কেবলমাত্র এক মালিকানা ব্যবসার মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। সো এ নম্বরটা সঠিক না, ভুল, এ অ্যান্সার হবে না। নিরীক্ষকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, বলো নিরীক্ষক কি অভ্যন্তরীণ ব্যবহারকারী? না, নিরীক্ষক হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী, কেবলমাত্র আন্তঃনিরীক্ষক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। সো বি নম্বরটাও ভুল। 3 নম্বরটা দেখো, পাওনাদার অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটাও ওই 7টা নামের ভিতরে ছিল না, সো এটা বহিষ্ঠ ব্যবহারকারী, এটাও সঠিক না। কিন্তু ডি নম্বরটা পড়ো, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী, নিঃসন্দেহে এটা অ্যান্সার হবে। তো ডি নম্বর, কিন্তু তোমরা সবাই ডি দেখতেছো, কিন্তু ইও তো হবে, তাই না? ওকে, ডি 100% শিওর? ওকে, ডি 100% শিওর নাই, থ্যাংক ইউ। কিন্তু ভাই ই নম্বরটা কেন 100% শিওর না? তোমরা এটা একটু দেখো, ই নম্বরটা কি কোনো ভুল আছে কিনা? বিধিবদ্ধ সংস্থা সমূহ বাহ্যিক ব্যবহারকারী, তার মানে কি বলতো? এটিও কি নিঃসন্দেহে কারেক্ট অ্যান্সার। ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে দুইটা, ডি এবং ওকে। আচ্ছা, আমি বলেছি ডিও কারেক্ট, ইও কারেক্ট, একটু সবাই খেয়াল করবা। এখন আমি তোমাদের এইরকম সিচুয়েশন ফেস করলে কিভাবে অ্যান্সারটা করবা, আমি তোমাদের, এটা শুধুমাত্র এই কোশ্চেনের ক্ষেত্রে না, সকল কোশ্চেনের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের মনে রাখতে হবে, তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে, মনে রাখবা যদি দুইটা অপশন কারেক্ট হয়, তোমাদের একাডেমিক টিচার যারা আছে তারা বলে দেয় যেটা আগে পাবা সেটা অ্যান্সার করে দিবা, এটা ভুল কনসেপ্ট। তোমার মনে রাখতে হবে যদি দুইটা অপশন কারেক্ট হয়, তুমি দুইটা টেকনিক ফলো করবা। তার ভিতর প্রথম টেকনিকটা হচ্ছে এই দুইটা অ্যান্সারের ভিতরে কোনটা তুলনামূলক বেশি কারেক্ট। আমি বলেছি দুইটা কারেক্ট, ঠিক আছে, কিন্তু তুলনামূলক বেশি কারেক্ট কোনটা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবা। যদি দেখো একটা বেশি কারেক্ট, নিঃসন্দেহে ওইটা অ্যান্সার করবা। ওকে, যদি দেখো আরেকটা নিয়ে বিতর্ক আছে বা ওইটা আরো অন্যটাও হতে পারে, ওইটাকে অ্যান্সার করা যাবে না। যেটা 100% কারেক্ট সেটাকে অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, পরের জায়গাটা, তো তুমি দেখো এখানে ডি নম্বর এবং ই নম্বর অপশনে দুইটাই 100% কারেক্ট। এখন তুমি বিপদে পড়ে গেলে না, ভাইয়া বলছে তুলনামূলক যেটা বেশি কারেক্ট, এখানে তো দুইটাই সমান কারেক্ট, তাইলে কি করবা? তারপরে যে জায়গাটা দেখবা সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনটা অ্যান্সার করবে। মনে রাখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনটা অ্যান্সার করবা? যেটা প্রচলিত। তো প্রচলিতটাই ঢাকা ইউনিভার্সিটি সাধারণত অ্যান্সার হিসেবে নিবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনটা অ্যান্সার করবা? যেটা বহুল প্রচলিত। সো বহুল প্রচলিতটা তুমিও অ্যান্সার করবা, আর সাধারণত ওইটাই অ্যান্সার হিসাবে নেওয়া হয়। সেই ক্ষেত্রে তুমি বলো ডি এবং ই এর ভিতর কোনটা বেশি প্রচলিত হলো? ওকে, তার মানে ডি নম্বরটাই আমরা অ্যান্সার হিসাবে নিব। যদি এরকম সিচুয়েশন ফেস করো তাহলে ডি হবে ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাট তোমাদের একটু বলে দিচ্ছি ভাইয়া, যদি দুইটা অ্যান্সার কারেক্ট পাও সেই ক্ষেত্রে অনেকগুলো দিক বিবেচনা করবা। তার ভিতর আমার দুইটা টেকনিক ফলো করলেই হবে। দুইটা অ্যান্সারের ভিতর দেখবা কোনটা তুলনামূলক বেশি কারেক্ট, আর দ্বিতীয় যেই জায়গাটা দেখবা কোনটা বেশি স্টুডেন্টরা অ্যান্সার করবে বা বহুল প্রচলিত যেটা। হ্যাঁ, ওকে, আমরা একটু সবাই 11 নম্বর পেজে আসার দরকার নেই, তোমরা একটু সবাই খাতায় লিখো দুতরফা দাখিলা পদ্ধতি। আমি খুব দ্রুত দুতরফা দাখিলাটা বুঝাই ফেলবো, সবাই একটু লিখে ফেলবা দুতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ, ওকে, দুতরফা দাখিলা পদ্ধতি একটু লিখবা, সবাই নোট করে রাখবা, কারণ এখন তো থিওরি, তোমরা নিশ্চয়ই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি একটু পরে বলবো। তোমরা যে নিশ্চয়ই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন পদ্ধতি অ্যাপ্লাই করা হতে পারে এবছরের জন্য, সেটি হচ্ছে এমসিকিউ 30 মার্কস, রিটেন 50 মার্কস। সেই ক্ষেত্রে তোমাদের যদি কারো পিওর কনসেপ্ট না থাকে, আগে হচ্ছে তোমাকে যে কোনো একটা গল্পের রাইটার টিক চিহ্ন দিতে বলতো যে এইটা কে লিখছে, বাট এটা যদি তোমাকে লিখতে দেওয়া হয়, যেমন 52 দিনগুলো তোমাকে যদি লিখতে দেওয়া হয় 52 দিনগুলো কবির রচিয়তাকে, তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখাটা তোমার জন্য কি হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়, কিন্তু টিক চিহ্ন দেওয়াটা সহজ। তো দ্যাট মিন হচ্ছে এবছরের প্রিপারেশন যাদের স্ট্রং না থাকবে তারা কিন্তু অবশ্যই বিপদে পড়ে যাবা, ঠিক আছে? তো কোনো রকম কোনো সাবজেক্টে কোনো কনফিউশন রেখে পড়াশোনা করা যাবে না, ঠিক আছে ভাইয়া? আমি যে জায়গাটা বলেছি তোমাদের
আপাতত যে সিদ্ধান্ত সেটি হচ্ছে 100 মার্কসের উপর যে পরীক্ষা হবে তার ভিতর 20 মার্কস হচ্ছে এসএসসি এইচএসসি রেজাল্ট, 50 মার্কস হচ্ছে রিটেন এবং 30 মার্কস হচ্ছে এমসিকিউ। তো এখানে এই বছর বোঝা যাচ্ছে হয়তোবা কোনো একটা সাবজেক্টে বেশি কম মার্কস হতে পারে, সেই ক্ষেত্রে ইংলিশ এবং অ্যাকাউন্টিং এ বেশি মার্কস থাকবে, অন্য সাবজেক্টগুলোতে একটু মার্কিং এদিক সেদিক হতে পারে, এটা আমার প্রেডিকশন। কিন্তু অ্যাকাউন্টিং এ অনেক বেশি মার্কস এবং ইংলিশে অনেক বেশি মার্কস থাকার সম্ভাবনা আছে, যেহেতু ব্যাপারটা রিটেন হচ্ছে। ওকে, সেটা আমরা পরের প্রসঙ্গটা হচ্ছে রিটেন যদি ভালো পারতে হয় সেই ক্ষেত্রে তোমাকে কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তো আমরা যেই জায়গাটা করি সেই জায়গাটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু ভুল কনসেপ্টের ভিতরে থাকি। তোমরা এখানে অনেকে, আমি জানি যেহেতু উত্তরাতে ক্লাস নিতে আসছি, এখানে তোমরা রাজুক উত্তরা কলেজ বা কুমিল্লার স্টুডেন্ট হয়তো বা আছো, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এই দুইটা কলেজের স্টুডেন্ট সাধারণত তোমরা দেখো, আমি রাজুকের এক্সাম্পল দিয়ে বলি, রাজুকের স্টুডেন্টরা ম্যাক্সিমামে এ প্লাস পায়, ওরা এসএসসি তেও ম্যাক্সিমাম এ প্লাস প্রাপ্ত থাকে। কিন্তু তোমরা কি জানো রাজুকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে রাজুকে 100% এ প্লাস যদি স্টুডেন্ট থাকে তার ভিতরে এ প্লাস পায় হচ্ছে 80%, খেয়াল করে দেখবা 100% স্টুডেন্টের ভিতরে এ প্লাস পায় হচ্ছে 80%। ওকে, গোল্ডেন বলা যায় 80% বা এ প্লাস গোল্ডেন এ প্লাস দুটো মিলেও হতে পারে 80%। আর ঢাকা খেয়াল করে দেখো, তার মানে এ প্লাস পাচ্ছে না কত পার্সেন্ট বলো তো? 20% মাত্র। খুবই কম সংখ্যক স্টুডেন্ট থাকে যারা এ প্লাস পাচ্ছে না। কিন্তু আমি যদি এই এক্সাম্পলটাকে রাজুকের 100 জন স্টুডেন্টের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে ম্যাক্সিমাম 20%, এর চেয়েও কম হয়, কিন্তু আমি 20% যদি বলি সেই ক্ষেত্রে তোমরা দেখো সংখ্যাটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে তোমরা যদি বিষয়টি রিয়ালাইজ না করতে পারো যে এসএসসি তে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস, এইচএসসি তে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফেল করা এটির সাথে একটার সাথে আরেকটা কোনো রিলেশন নাই। সেই জায়গাটা যত তাড়াতাড়ি ফিল করবা তোমরা তত তাড়াতাড়ি ভালো করবা। মনে রাখতে হবে এইচএসসি তে এ প্লাস পাওয়া এবং এইচএসসি তে 4.5 প্রাপ্ত একজন স্টুডেন্টের ভিতরে ম্যাক্সিমাম 7 থেকে 8 মার্কস ডিফারেন্স থাকে। টোটাল কত মার্কস? 7 থেকে 8 মার্কস। তোমরা যে অসংখ্য এ প্লাস বা গোল্ডেন এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্টেই চান্স পাচ্ছ না, এর মূল কারণ হচ্ছে তোমরা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি যে তোমাদের যে এইচএসসির গোল্ডেনের সাথে গ্রামের একজন 4.5 প্রাপ্ত স্টুডেন্টের ডিফারেন্স 7 থেকে 8 মার্কস। তোমরা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে যদি ভালোভাবে পড়াশোনা শুরু না করো বা এই 2 মাস বা 3 মাস যদি ভালোভাবে পড়াশোনা না করো, তুমি এই যে 7 থেকে 8 মার্কস ব্যবধানে এগিয়ে আসো, গ্রামের একজন স্টুডেন্ট এই 7 থেকে 8 মার্কস কেবলমাত্র একটা সাবজেক্টের মাধ্যমেই তোমাকে ওভারকাম করে ফেলবে। আমি তোমাদের বলে রাখি, এখন হয়তো বা রিয়ালাইজ করবা না, কিন্তু ভবিষ্যতে রিয়ালাইজ করবা যে অ্যাকাউন্টিং সাবজেক্টে গত বছর যে 19 মার্কস ছিল তার ভিতরে প্রায় 50% উপরে স্টুডেন্ট ছিল যারা অ্যাকাউন্টিং এ 19-এর ভিতরে 10 মার্কসও পায় নাই। এটা ছিল 50% এর উপরে। বাট 20% স্টুডেন্ট ছিল বা 10 থেকে 15% স্টুডেন্ট ছিল যারা অ্যাকাউন্টিং এ 19-এর ভিতর 16-17 পেয়ে গিয়েছিল। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যতই গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হও, তোমার যদি অ্যাকাউন্টিং প্রস্তুতি ভালো না থাকে এবছরও তুমি 10-এর নিচেই পাবা, সেটা এসএসসি তে যাই থাকুক না কেন। ওকে, এই যে তুমি 10-এর নিচে পাইলা, আমরা ধরে নিলাম 10 পেয়েছো, আর যদি তোমার এই ফ্রেন্ড গ্রাম থেকে আসছে, পড়াশোনা সর্বোচ্চ পরিশ্রম করছে, কিন্তু অ্যাকাউন্টিং এ যদি সে 19-এর ভিতরে 17 পেয়ে যায়, তোমরা আমাকে একটু বলো সে একটা সাবজেক্টের মাধ্যমে তোমার কত মার্কসের ব্যবধান? 7 মার্কস। তাহলে এরকম সাবজেক্ট কয়টা থাকবে? 5টা। তার মানে দেখো 35 মার্কসের ব্যবধান করা সম্ভব, ক্লোজ করা। এই কারণে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসংখ্য গোল্ডেন এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট চান্স পায় না, কিন্তু অসংখ্য ওকে, আমি বলেছি অসংখ্য গোল্ডেন এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট চান্স পায় না, কিন্তু অসংখ্য 4 পয়েন্ট প্রাপ্ত স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি অফ ফিনান্স অথবা অ্যাকাউন্টিং এ চান্স পেয়ে যায়। এর কারণই হচ্ছে তুমি এই 3 মাসটাকে গুরুত্ব দিচ্ছ না, কিন্তু অনেক স্টুডেন্টই এই 3 মাসটাকে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মনে করতেছে, এবং বাস্তবতাও হচ্ছে তাই। তোমাদের যে প্রবলেমটা ফেস করে, তোমরা রাজুক বা ভিকারুনেসা বা আরো যে সকল কলেজ আছো, তোমরা যেটা করো এইচএসসি তে এ প্লাস পাওয়ার জন্য
তোমার যা যা করা লাগে তোমরা সবই করতে প্রস্তুত। তোমরা কলেজে ক্লাস করো, তোমরা ইংলিশ প্রাইভেট পড়ো, অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ো, আইসিটি প্রাইভেট পড়ো, এরপরও বাসায়ও টিচার রাখার প্রয়োজন থাকলে সেটিও করো। এর মূল উদ্দেশ্যটা তোমার কি থাকে, যে তোমার কোনোভাবেই যেন A+টা মিস না হয়। কিন্তু এই আফটার এইচএসসি, যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যায়, তোমরাই বা তোমাদের গার্ডিয়ানরাই কি ভাবে যে এতদিন তো A+টা অর্জন হয়ে গেল, তো অনেক পরিশ্রম করছো, একটু রিল্যাক্স দিয়ে দেই। তো তোমরা দুইটা কাজ করো, এক হচ্ছে তখন রিল্যাক্স পেয়ে যাও, গার্ডিয়ানরা ভাবে ওর তো দুইটাই গোল্ডেন, তাও কোনোভাবেই তার তো ঢাকা ইউনিভার্সিটি মিস হবে না, এই একটা ব্যাপার। তো এতদিন তোদের কষ্ট রাখছে, প্রেশার করেছে, তো একটু রিল্যাক্স দেই। আলটিমেটলি তোমরা খুব কনফিডেন্ট থাকো যে দুইটা গোল্ডেন A+ মিস হবে না, চান্স পাও, তো একটু রিল্যাক্সে পড়াশোনা করো। কিন্তু যে 4 পয়েন্ট, সে কিন্তু খুবই বেশি পড়াশোনা করে তোমাকে ওভারকাম করে ফেলবে। আর যেই বিষয়টা বেশি লক্ষণীয় আমি দেখি, যে তোমরা এইচএসসি তে A+ পাওয়ার জন্য যা করা দরকার সবই করো, বাট এখানে আসার পরে এডমিশন টেস্টের ক্ষেত্রে তোমরা দেখো কোন কোচিং এ সবচেয়ে কম টাকায় ভর্তি হওয়া যায়, সেই কোচিংটা তোমরা, এর জন্য তোমরা বিভিন্ন গবেষণা করো যে কোনটাতে কম, কোনটাতে কত একটু বেশি ছাড় চলতেছে। তোমরা এটা বিবেচনা করো না কোন কোচিংটা তোমাকে সবচেয়ে বেশি ভালো সার্ভিস দিবে, তোমরা এটা বিবেচনা করো না কোথায় কার গাইডলাইন ফলো করলে বেশি ভালো হবে। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে যে তোমরা সবচেয়ে কম টাকায় কিভাবে করা যায়। আমরা যদি তোমাদের বলি একটা এক্সট্রা বই কিনতে হবে, তোমরা চিন্তা করো যে ভাই কি দরকার বই না, কিন্তু তুমি হয়তোবা, আমি যদি তোমাকে আজকে 5টা বইও বলি, এখানে যারা ক্লাস করতেছো এর ভিতরে আমি 5টা বই কিনতে বললে 95% স্টুডেন্টই 5টা বই থেকে 5টা বই কিনবে না। কিন্তু ভাইয়া এর ভিতরে 5জন স্টুডেন্ট থাকবে, আমি ক্লাস নেওয়ার পরবর্তীতে তোমরা সাথে সাথে ওইটা কিনে ফেলার জন্য বের হয়ে যাবা। এই যে 5জন, বা তোমরা এটার জন্য কেনার জন্য যেভাবে যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলবা। তো এখন দেখো এই যে 5জন, তারা কিন্তু সবার মতো চিন্তা করবে না। তারা কি বলতো, 1 মার্কস পাওয়ার জন্য যা যা করার সুযোগ থাকবে সবই করবে। কিন্তু তোমরা কিন্তু সেটি অনেক 95%ই করে না, মানে ম্যাক্সিমামই করে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেয়াল করে দেখবা 100 জনের ভিতরে 95 জনেই চান্স পাবে না, কিন্তু মাত্র 5 জনেই চান্স পাবে। সো ওই 5 জন কারা হবে সেটা তুমি তোমার বুঝে যে এইটা ফলো করে তারাই কিন্তু বুঝে ফেলে। তো তুমি দেখবে ওদের চিন্তা ভাবনার জায়গায় ওদের কাছে একটা মার্কসও অনেক বেশি গুরুত্ব বহন করে, বাট আমাদের কাছে 5টা মার্কসও কোনো গুরুত্ব বহন করে না। সো কারা চান্স পাবে অথবা কারা চান্স পাবে না এটা কিন্তু বোঝা যায়। সো তোমাদের এখন থেকে ডিসিশন নিতে হবে, তুমি কি ওই 5% এর মতো চিন্তা করবা নাকি 95% এর মতো চিন্তা করবা। সো আজকে থেকে সিদ্ধান্ত নাও যে তোমার কাজ কি সবার মতো হবে নাকি ওই যে 5 জনের মতো ডিফারেন্সলি হবে। তো আশা করি তোমরা এই জায়গাগুলো একটু বেশি ফোকাস করবা। যারা গোল্ডেন A+, তারা ওভার কনফিডেন্টে ভুগো না। আর যারা কম জিপিএ, তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদের কথা দিচ্ছি, যদি আমি যেভাবে বলি সেভাবে যদি পড়াশোনা করো, শুধুমাত্র অ্যাকাউন্টিং সাবজেক্টেই তোমরা অন্য যে কোনো স্টুডেন্টের কাছ থেকে 5 মার্কস বেশি পাবা। সো ইনশাল্লাহ আমরা যেখানে ছিলাম, আমরা বলেছিলাম যে রিটেনের জায়গা থেকে একটু বলতে গিয়ে আমি বলেছিলাম যে এই বছরের রিটেনটা কিভাবে আসবে সেই জায়গায় একটু বলে দেই। তোমরা রিটেন বলতে শুধুমাত্র এটা বোঝো যে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝায় আলোচনা করো, এইটাই রিটেন। আসলে কিন্তু রিটেন বলতে এটাই বুঝায় না। আমার প্রেডিকশন, আমি জানি না তোমরা পরবর্তীতে মিলাই দেখবা, রিটেন বলতে রিটেনের অনেক ধরন আছে। তোমরা খেয়াল করে দেখবা, তোমাকে যদি বলা হয় হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, এখানে জায়গা দিয়ে দেওয়া হইলো, বলতো এটা কি এমসিকিউ না রিটেন? আমি বলেছি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, কোনো অপশন নাই, তোমাকে জায়গা দিয়ে দেওয়া হইলো, এটা কি এমসিকিউ হবে না রিটেন হবে, বলো তো ভাইয়া? ওকে, তোমরা একটু বলো যে তোমরা এটা কি এমসিকিউ না রিটেন। ওকে, সবাই বুঝে গেছো আশা করি আমার পয়েন্টটা। তার মানে এটিও কিন্তু একটা রিটেন। এবং আবার যদি বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে যা জানো লিখো, এটিও রিটেন। তার মানে রিটেনটা আসলে কোন ভাবে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ওটি ক্লিয়ার করে নাই। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত শুধু একটা জিনিস মাথায় রাখবা, যে স্টুডেন্ট ভালো রিটেন পারে সে ভালো এমসিকিউ পারে, যে ভালো এমসিকিউ পারে সে ভালো রিটেন পারবে। তোমার যেটা জরুরি সেটা হচ্ছে ভালো অ্যাকাউন্টিংটা পারা।
তুমি যদি ভালো অ্যাকাউন্টিং পারো সেটা রাজশাহী ইউনিভার্সিটিতেও তুমি ভালো পারবা, সেটা তুমি ঢাকা ইউনিভার্সিটিও ভালো করবা, সেটা রিটেন হইলেও ভালো পারবা, সেটা এমসিকিউ হলেও ভালো করবা। তুমি অ্যাকাউন্টিংটা আজকে থেকে শিখার চেষ্টা করো, যেভাবেই আসবে ইনশাল্লাহ পারবা। সো এমসিকিউ এবং রিটেনের জায়গাটা এখন পর্যন্ত অস্পষ্টতা আছে, তো ইনশাল্লাহ খুব দ্রুতই সেটা ক্লিয়ার করে দিবে। সেই পর্যন্ত আমরা অ্যাকাউন্টিংটা ভালোভাবে শেখার চেষ্টা করি, ইনশাল্লাহ সেটা রিটেন আসুক অথবা এমসিকিউ আসুক আমরা সবাই পারবো। ওকে, আমরা যে নামটা লিখেছিলাম সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আজকের ক্লাসের একটা পর্যায়ে আমি বলেছিলাম হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এবং তোমাদের বলেছিলাম এই দুতরফা দাখিলা পদ্ধতি কে আবিষ্কার করেছে বলো? লুকা প্যাসুয়েলে। তাকে বলা হয় হিসাব বিজ্ঞানের জনক। সে দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছে এবং এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, মনে থাকবে। তো এখন আমি তোমাদের এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে তোমাদের যদি বলি, সেই ক্ষেত্রে তোমরা জানো এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটি একটি নির্ভুল পদ্ধতি, আর যেটা নির্ভুল সেটি একটি নির্ভরযোগ্য পদ্ধতি, এটি একটি স্বয়ং সম্পূর্ণ পদ্ধতি, এটি একটি বলো সম্পূর্ণ পদ্ধতি, বা এটাকে একটা বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। তো আমরা যে যাই এই বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। তবে দুতরফা দাখিলা পদ্ধতিতে যে দুইটা লাইন জানা জরুরি সেটা একটু তোমরা সবাই লিখে ফেলো দ্রুত। দুতরফা দাখিলা পদ্ধতি বলতে একটু সবাই লিখে ফেলো, দুতরফা দাখিলা পদ্ধতি একটি লিপিবদ্ধকরণ পদ্ধতি। সবাই একটু লিখো, দুতরফা দাখিলা পদ্ধতি। ভাইয়া ক্লিয়ার করলে জানাই দেন, অবশ্যই ক্লিয়ার করলে আমার জানাই দেওয়া লাগবে না। তোমরা সবাই ফেসবুকে যে পরিমাণ অ্যাক্টিভ, আমি কিভাবে জানাবো, তোমরা এই উল্টা আমাকে জানাই দিতে পারবা। হ্যাঁ, এখন তো ঢাকা ইউনিভার্সিটির এই নিউজগুলো খুব দ্রুতই ছড়িয়ে যায়, তাই না? উল্টা তোমরা আমাকে জানাই দিও যে ভাইয়া রিটেন কিভাবে আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা যে জায়গাটা বলেছিলাম যে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝায়, সেই জায়গাটা আমরা একটু লিখবো দুইটা লাইন। দুতরফা দাখিলা পদ্ধতি একটি লেনদেন লিপিবদ্ধকরণ পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করাকে বোঝায়। দুতরফা দাখিলা পদ্ধতি একটি লিপিবদ্ধকরণ পদ্ধতি। এখানে লিপিবদ্ধকরণ বলতে প্রত্যেকটা লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করাকে বোঝায়। প্রতিটি লেনদেনকে কয়টা পক্ষে লিপিবদ্ধ করবে? দুটি পক্ষে। তোমরা সবাই লিখেছো কিনা একটু সবাই বলো তো ভাইয়া। ওকে, আমি বলেছি দুতরফা দাখিলা পদ্ধতি একটি লেনদেন লিপিবদ্ধকরণ পদ্ধতি, অর্থাৎ প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করাকে বোঝায়। প্রতিটি লেনদেনকে কয়টা পক্ষে লিপিবদ্ধ করা বোঝায়? ওকে, দুতরফা দাখিলা পদ্ধতি একটি লিপিবদ্ধকরণ পদ্ধতি, অর্থাৎ প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করাকে বোঝায়। প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করাকে বোঝায়। আমি বোর্ডে লিখলাম না, হ্যাঁ, একটু কষ্ট করে লিখে রাখো যে এটা একটা লিপিবদ্ধকরণ পদ্ধতি। লিপিবদ্ধকরণ পদ্ধতি অর্থাৎ প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করাকে বোঝায়। হ্যাঁ, লিপিবদ্ধকরণ পদ্ধতি, এবং এটি প্রতিটি লেনদেনকে কয়টা পক্ষে লিপিবদ্ধ করবা? দুইটি। এখন তোমরা আমাকে বলো, এইটা লেখা হয়ে গেছে আশা করি। তো এখন তোমরা আমাকে বলো, এই যে আমরা প্রত্যেকটা লেনদেনকে যে দুটি পক্ষে লিপিবদ্ধ করব, ওই দুইটা পক্ষের নাম কি? একটা নাম হচ্ছে কি বলো? ডেবিট। আরেকটি নাম কি বলো? ক্রেডিট। তোমরা সবাই জানো। তাহলে প্রত্যেকটা লেনদেনকে আমরা কয়টা পক্ষে লিপিবদ্ধ করবে? দুইটা পক্ষে। একটা হবে ডেবিট, আরেকটা কি বলো? ক্রেডিট। তোমরা সবাই জানো ডেবিট পাশে বা ডেবিট পক্ষে অনেক হিসাব থাকতে পারে, আবার কি বলো? ক্রেডিট পাশেও অনেক হিসাব থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে মোট ডেবিট টাকা অবশ্যই মোট ক্রেডিট টাকার সমান হবে। যদি মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান না হয়, তখন আমরা কি বুঝবো এখানে ভুল আছে, তাই না? সব সময় কি হবে বলো? সমান হবে। কিন্তু ডেবিট পক্ষে একাধিক হিসাব থাকতে পারে, ক্রেডিট পক্ষে একাধিক হিসাব থাকতে পারে, বাট মোট ডেবিট টাকা অবশ্যই মোট ক্রেডিট টাকা সমান হবে। তো দুতরফা দাখিলা পদ্ধতি বলতে লেনদেন লিপিবদ্ধকরণ পদ্ধতিকে বোঝায়, লিপিবদ্ধকরণ পদ্ধতি বোঝায়। আর এটা লিপিবদ্ধ করা বলতে কি বোঝায়? প্রত্যেকটা লেনদেনকে কয়টা পক্ষে লিপিবদ্ধ করব? দুইটা। এই দুইটা লাইন একটু নোট করে রাখবা। এই দুইটা লাইন পড়লে ইনশাআল্লাহ আর বাকি সকল তথ্য তোমরা সবাই জানো। ওকে, 11 নম্বর পেজে তোমরা সবাই একটু আসবা। 11 নম্বর পেজে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসছে সেটা একটু সলভ করব। 11 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেনটা একটু আমরা দেখব। 11 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন দেখো, বলছে দুতরফা দাখিলা পদ্ধতি একটি। পেয়েছো? ওকে, দুতরফা দাখিলা পদ্ধতি একটি। আচ্ছা,
তোমরা বলো, আমি বলেছি কি দুতরফা দাখিলা পদ্ধতি একটি ডেবিট ক্রেডিট নির্ধারণ পদ্ধতি, নাকি বলেছি দুতরফা দাখিলা পদ্ধতি একটি লিপিবদ্ধকরণ পদ্ধতি? বলো তো, আমি কি ডেবিট ক্রেডিট বলেছি? অ্যান্সার হচ্ছে না, আমি বলেছি দুতরফা দাখিলা পদ্ধতি একটি লিপিবদ্ধকরণ পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করাকে বোঝায়। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করাকে বোঝায়। তার মানে দুতরফা দাখিলা পদ্ধতি একটি লিপিবদ্ধকরণ পদ্ধতি। অ্যান্সার কোনটা হবে বলো? সি নম্বরটা। যারা ডি চিন্তা করেছো ভাই এটা ডেবিট ক্রেডিট নির্ধারণ পদ্ধতি না, এটি হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ পদ্ধতি বা লিপিবদ্ধকরণ পদ্ধতি। ওকে, দুই নম্বর জায়গাটা আমরা একটু দেখবো সবাই, দুতরফা দাখিলা বলতে কি বুঝায়? আচ্ছা বলো তো, দুতরফা দাখিলা বলতে কি বুঝায়? অ্যান্সার কি হবে? তোমরা সবাই মেবি কমেন্ট করতেছো না। তোমরা যারা যারা কমেন্ট করো না তাদের কমেন্ট করা উচিত, করলে ভালো হবে। হ্যাঁ, দুতরফা বলতে কি বুঝায়? প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষ লিপিবদ্ধ করাকে বুঝায়, তাই না? দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? প্রত্যেকটা লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করাকে। ওকে, থ্যাংক ইউ যারা ডি অ্যান্সার করেছো। ওকে, 3 নম্বরটা বলো, দুতরফা দাখিলা পদ্ধতি সর্বপ্রথম প্রবর্তিত হয়। তোমরা বলো এটা কে আবিষ্কার করেছে? এটা কে আবিষ্কার করেছে? লুকা পেসিওলি। লুকা পেসিওলি কোথায় ছিল? ইতালিতে, তাই না? এটা তো সবাই তোমরা জানো। তো ইনশাল্লাহ এই পর্যন্ত তোমরা পেরে যাবা। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে হবে। তোমরা যদি 1 2 3 বুঝো না এরকম কেউ আসো তোমরা? বলো তো ভাইয়া, বুঝো নাই ইতালিতে সবাই, থ্যাংক ইউ। ওকে, বুঝো নাই এরকম কেউ থাকলে কমেন্ট করতে পারো। আমার ধারণা যে সবাই বুঝতে পারার কথা। ওকে, আমরা এইবার যে জায়গাটা দেখব সেটি হচ্ছে হিসাব নিকাশের ভিত্তি। তোমরা একটু সবাই লিখে রাখো, হিসাব নিকাশের ভিত্তিটা আমরা শিখে ফেলবো। হিসাব নিকাশের ভিত্তি, হ্যাঁ, হিসাব নিকাশের ভিত্তি। সবাই হেডিং দাও খাতায়। আচ্ছা বলো তো, এটা হিসাব বিজ্ঞানের ভিত্তি বলেছি না হিসাব নিকাশের ভিত্তি? বলো তো, হিসাব বিজ্ঞানের ভিত্তি আর হিসাব নিকাশের ভিত্তি কি এক হবে? অ্যান্সার হচ্ছে না। এটা হচ্ছে হিসাব নিকাশের ভিত্তি। খেয়াল করে দেখো, এটা হিসাব নিকাশের ভিত্তি। তো মনে রাখতে হবে হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুইটি। নাম্বার 1 হচ্ছে বকেয়া ভিত্তি। নাম্বার 1 হচ্ছে কি বলো? বকেয়া ভিত্তি। আর নাম্বার 2 হচ্ছে নগদান ভিত্তি। নাম্বার 2 হচ্ছে কি বলো? নগদান ভিত্তি। বকেয়া ভিত্তি আর একটা কি বলো? নগদান ভিত্তি। তাহলে হিসাব নিকাশের ভিত্তি কয়টি? দুইটি, বকেয়া ভিত্তি আর একটি কি বলো? নগদান ভিত্তি। বকেয়া ভিত্তি হবে, আরেকটি কি বলো? নগদান ভিত্তি হবে। তাহলে হিসাব নিকাশের ভিত্তি কয়টা মনে রাখবা? দুইটা, বকেয়া ভিত্তি, নগদান ভিত্তি। খেয়াল করে দেখো হিসাব নিকাশের ভিত্তি যদি দুইটি হয়, বকেয়া ভিত্তি হয় এবং নগদান ভিত্তি হয়, তোমাদের যে জায়গাটা মনে রাখতে হবে সেটি হচ্ছে এই বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তির মধ্যে পার্থক্যটা কি। এটা শেখার আগে তোমাদের আগে মিলটা কি কি এটা বলি। মনে রাখতে হবে নগদান ভিত্তির নাম শুনলেই বোঝা যায় যে এ সবসময় নগদটাকেই প্রেফার করবে, কিন্তু বকেয়া ভিত্তি নাম শুনলে তোমার কাছে মনে হতে পারে যে না ভাই এটা সবসময় বকেয়াকে প্রেফার করবে। বিষয়টা এরকম না। নগদান ভিত্তি মানে নগদান, কিন্তু বকেয়া ভিত্তি মানে তার কথাটা হচ্ছে নগদানও হতে পারে বাকিতেও হতে পারে, যে শুধুমাত্র বাকিতে সে এটাকেও বলে না, শুধুমাত্র নগদে সে এটিকেও বলে না। এই জায়গাটা একটু সবাই মনে রাখবা। আমি আবার বলতেছি যে নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তির জায়গাটা যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তি। নগদান ভিত্তি মানে নগদান, আর বকেয়া ভিত্তি মানে হচ্ছে নগদেও হতে পারে বাকিতেও হতে পারে। তো এই নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি যদি শিখো, শুধুমাত্র দুইটা পয়েন্ট একটু মনে রাখবা, ইনশাল্লাহ আজকের পরে থেকে আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ওকে, আমরা শুধুমাত্র দুইটা পয়েন্ট যদি মনে রাখি, নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তির মূল পার্থক্যর জায়গা হচ্ছে আয় এবং ব্যয়। মনে থাকবে ভাইয়া, আয় এবং ব্যয়। নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তির মূল পার্থক্যর জায়গা, নগদ হলে সেটাকে বকেয়া কেন বলবো? মানে আমি বকেয়া ভিত্তির ক্ষেত্রে আমি বলেছি বকেয়া ভিত্তির কথাটা হচ্ছে নগদেও হতে পারে বাকিতেও হতে পারে, নগদে হোক বাকিতে হোক সে দুইটাকেই সাপোর্ট করে। আর নগদান ভিত্তি হচ্ছে না, আমার 100% নগদে হতে হবে। পয়েন্টটা আরো একটু ক্লিয়ার হবে, একটু পরে বলতেছি। হ্যাঁ, কমপ্লিট দেন ভাই। এক্সাম্পল 1 নম্বরের কিছু এক্সাম্পল দেন। আমি এক্সাম্পলই তো দিব একটু পরে। হ্যাঁ, ওকে, আমি বলছি বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তি। খেয়াল করো ভাইয়া,
বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তির মূল পার্থক্যর জায়গা হচ্ছে আয় এবং ব্যয়। বকেয়া ভিত্তি আয় বলতে কি বোঝায় এবং নগদান ভিত্তি আয় বলতে কি বোঝায়, এটাই হচ্ছে পার্থক্যর মেইন জায়গা। এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যাও ইনশাল্লাহ কখনো আর ভুল হবে না। তো মনে রাখবা, বকেয়া ভিত্তি আয় একভাবে বলে, নগদান ভিত্তি আয় অন্যভাবে বলে, বকেয়া ভিত্তি ব্যয় একভাবে বলে, নগদান ভিত্তি ব্যয় অন্যভাবে বলে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তো নগদান ভিত্তির এবং বকেয়া ভিত্তির মূল পার্থক্যর জায়গাটা হচ্ছে আয় এবং ব্যয়। এখন আমরা দেখব বকেয়া ভিত্তিতে আয় বলতে অর্জিত আয়কে বোঝায়। কি বলা হয় বলতো? অর্জিত আয়। হ্যাঁ, বলতো বকেয়া ভিত্তিতে আয় বলতে কোন আয়কে বলে? অর্জিত আয়। কোন আয়কে বলে বলতো? অর্জিত আয়। খেয়াল করে দেখো, বকেয়া ভিত্তিতে আয় বলতে কোন আয়কে বলে? অর্জিত আয়। তাহলে আয় বলতে কোন আয়কে বোঝায়? অর্জিত আয়কে। প্রশ্ন হচ্ছে আয় বলতে অর্জিত আয়। এখন প্রশ্ন হচ্ছে এই আয় দ্বারা কি বোঝায়? এই অর্জিত আয় জিনিসটাকে, ওই অর্জিত আয় হচ্ছে তোমার যখনই আয়টা অর্জন হবে তখনই তুমি আয় হিসাবে দেখাবা, সেটা নগদে হোক অথবা বাকিতে হোক। অর্জিত আয় মানে কি বলো? আয় হয়েছে, যখনই আয়টা অর্জিত হবে তখনই তুমি সেটাকে আয় বলবা, নগদে হোক বাকিতে হোক। তাইলে বলো বকেয়া ভিত্তিতে আয় বলতে কোন আয়কে বোঝায়? অর্জিত আয়। আর অর্জিত আয় মানে কি? আয় হয়েছে, আয় হইলেই আমি আয় বলবো, আয় অর্জিত হলে আমি আয় বলবো, সেটা নগদে হোক বাকিতে হোক। তাহলে বলো বকেয়া ভিত্তি অনুসারে আয় বলতে কি বোঝায়? তোমরা কি বলবা? আয় বলতে কোন আয়কে বোঝায়? অর্জিত আয়। বকেয়া ভিত্তি অনুসারে আয় বলতে কোন আয়কে বোঝায়? অর্জিত আয়। ওকে, এখন আমরা দেখব নগদান ভিত্তি অনুসারে আয় বলতে বোঝায় আয় বাবদ, আয় বাবদ নগদ টাকা পাওয়া, নগদ টাকা প্রাপ্তি। আয় বাবদ নগদ টাকা প্রাপ্তি। একটু সবাই, আমি জানি লেখাটা মনে হয় দেখা যাচ্ছে না, তাই তো? আয় বাবদ নগদ টাকা প্রাপ্তি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে বলো আয় বলতে কোন আয়কে বোঝায়? অর্জিত আয়। আয় বলতে কোন আয়কে বোঝায়? অর্জিত আয়। হ্যাঁ, আর নগদান ভিত্তি অনুসারে আয় বলতে কি বোঝায়? আয় বাবদ নগদ টাকা বা নগদ অর্থ প্রাপ্তি, নগদ টাকা প্রাপ্তি। তাহলে খেয়াল করে দেখো, নগদান ভিত্তি আয় কখন বলবে বলো তো? নগদান ভিত্তি আয় কখন বলবে তোমরা একটু বলো তো? যখন আয় বাবদ নগদ টাকা পাবে। যতক্ষণ পর্যন্ত সে নগদ টাকা না পাবে সে ততক্ষণ পর্যন্ত কি বলবে না বলো তো? আয় হিসাবে স্বীকার করবে না। নগদ টাকা পেলে সে কি বলবে বলো? আয়। আর বলো তো বকেয়া ভিত্তি আয় কখন বলবো? আয়টা অর্জিত হলে সে আয় বলবে, সেটা নগদে হোক বাকিতে হোক। পয়েন্ট হচ্ছে আয় অর্জন করা যায়, পয়েন্ট হচ্ছে আয় অর্জন করা যায় কয় ভাবে বলতে পারবা? মনে রাখবা আয় অর্জনের প্রধান মাধ্যম দুইটা। একটু সবাই গুরুত্ব সহকারে একটু মনে রাখবা, আয় অর্জনের প্রধান মাধ্যম কয়টা বলতো? দুইটা। আয় অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে দুইটা। নাম্বার 1 হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে আয়ের প্রধান মাধ্যম হচ্ছে পণ্য বিক্রয়, আর সেবাধর্মী প্রতিষ্ঠানে আয়ের প্রধান মাধ্যম হচ্ছে সেবা প্রদান। তো আমরা যেই জায়গাটা বুঝাইতে যাচ্ছি, বলো আয় অর্জন কয় ভাবে করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে পণ্য বিক্রয়, আর একটা কি বলো তো? সেবা প্রদান। তাহলে আয় কয় ভাবে অর্জন করা যায়? দুই ভাবে। নাম্বার 1 হচ্ছে পণ্য বিক্রয়, নাম্বার 2 হচ্ছে সেবা প্রদান। সেবাধর্মী প্রতিষ্ঠানে আয়ের প্রধান মাধ্যম সেবা প্রদান। তাইলে তোমাকে যদি কেউ বলে আয়ের প্রধান মাধ্যম কয়টা, মনে রাখবা কি বলতো? দুইটা, পণ্য বিক্রয় আর একটা কি বলো? সেবা প্রদান। তো পণ্য বিক্রয় যদি করো এবং সেবা প্রদান যদি করো, সেই ক্ষেত্রে আমরা কি বলবো বলতো? আয়টা অর্জন হয়। তো আয় যখনই অর্জিত হবে তখনই আমরা কি বলবো? আয়। আর যতক্ষণ পর্যন্ত নগদ টাকা না পাবা ততক্ষণ পর্যন্ত আয় বলতে পারবে না। এটা কোন ভিত্তি অনুসারে বলো? নগদান ভিত্তি অনুসারে। তাহলে এবার একটু সবাই না দেখে বলতো বকেয়া ভিত্তি অনুসারে আয় বলতে কি বোঝায়? বকেয়া ভিত্তি অনুসারে আয় বলতে কি বোঝায়? ওকে, এখন কি ক্লাস আছে আজকে আবার? ও 11টা ক্লাস, তাহলে আমাকে ছেড়ে দিতে হবে? ওকে, আচ্ছা, আমি তো জানতাম যে ক্লাস মানে একটাই। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাইয়া দ্রুত আগাবো। হ্যাঁ, ওকে, এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ। তো বকেয়া ভিত্তি অনুসারে আমি জানতাম না, আমি ভাবছিলাম যে আরো হয়তো বা 11:30 পর্যন্ত নিতে পারবো, এরপর আবার একটা ক্লাস আছে মেবি। হ্যাঁ, তো তোমরা একটু সবাই খেয়াল করে দেখো, বকেয়া ভিত্তি অনুসারে আয় বলতে কোন আয়কে বোঝায়? অর্জিত আয়। আর নগদান ভিত্তি অনুসারে আয় বলতে কি বোঝায় বলো?
আয় বাবদ নগদ টাকা প্রাপ্তি। ঠিক তেমনি ভাবে একটু দ্রুত আমরা দেখব, ব্যয় বলতে বোঝায় সংগঠিত ব্যয়। কোন ব্যয় বলতো? সংগঠিত ব্যয়। মানে ব্যয় সংগঠিত হয়েছে, সেটা নগদও হতে পারে, বাকিতেও হতে পারে। ব্যয় সংগঠিত হতে পারে দুই ভাবে, পণ্য ক্রয় করলে আর সেবা গ্রহণ করলে। আর এইটা কি হবে বলতো? ব্যয় বাবদ নগদ টাকা প্রদান। ব্যয় বাবদ নগদ টাকা প্রদান। হ্যাঁ, যদি ব্যয় বাবদ নগদ টাকা প্রদান করা হয় সেই ক্ষেত্রে আমরা কি বলবো বলতো? নগদান ভিত্তি। তাহলে মানে এইবার একটু তোমাদের শর্টকাটে বলে বলতো, নগদান ভিত্তি অনুসারে আয় কখন বলবা? নগদান ভিত্তি অনুসারে আয় কখন বলবা? যখন আয় বাবদ নগদ টাকা পাওয়া যাবে। যখন কি বলতো? আয় বাবদ নগদ টাকা পাওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত টাকা না পাইবা ততক্ষণ পর্যন্ত আয় বলবা না। এবার তোমরা আমাকে বলো, নগদান ভিত্তি অনুসারে ব্যয় বলতে কি বোঝায়? বলবা ব্যয় বাবদ নগদ টাকা প্রদান। যখন ব্যয় বাবদ নগদ টাকা প্রদান করবা তখনই কেবলমাত্র ব্যয় বলবা। তার মানে যতক্ষণ পর্যন্ত নগদ টাকা না আসবে ততক্ষণ পর্যন্ত আয় বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত নগদ টাকা না যাবে ততক্ষণ পর্যন্ত ব্যয় বলা যাবে না। এটা হচ্ছে নগদান ভিত্তি। তারপর নগদ অর্থে আদান প্রদান হতে হবে। আর বকেয়া ভিত্তি হচ্ছে, বকেয়া ভিত্তি অনুসারে আয় বলতে কি বোঝায়? আয় বাবদ অর্জিত হলেই হবে, সেটা নগদে হোক অথবা বাকিতে হোক, কোনো ব্যাপার না। আর ব্যয় বলতে কি বোঝায়? ব্যয় বলতে কি বোঝায়? সংগঠিত ব্যয়। ব্যয় সংগঠিত হলেই হবে, সেটা নগদে হোক বাকিতে হোক। তো শর্টকাট টেকনিক যেটা, সেটা হচ্ছে তোমাদের এখন বলতেছি, তোমরা একটু শর্টকাট টেকনিকটা একটু মনে রাখবা। সেটি হচ্ছে, যে সকল ওয়ার্ড দ্বারা নিশ্চিতভাবে নগদে বুঝাবে সেটি হবে নগদান ভিত্তি। আমি আবার বলতেছি, কোন ওয়ার্ড দ্বারা যদি নিশ্চিত নগদে বুঝায় সেটি হবে নগদান ভিত্তি। বাট কোন ওয়ার্ড দ্বারা তুমি যদি কনফিউজ থাকো নগদে না বাকিতে, সেটা হবে বকেয়া ভিত্তি। ক্লিয়ার? তো আমি একটু এক্সাম্পল হিসাবে বলতেছি, খেয়াল করে দেখো। আমি যদি বলি বলো খরচ প্রদান, আমি বলেছি কি বলো? খরচ প্রদান। তোমরা একটু বলো তো, বা ব্যয় প্রদান বলো তো, এটা দ্বারা কি নিশ্চিত নগদে বুঝায় নাকি বুঝায় না? খরচ প্রদান দ্বারা কি বুঝায় বলো? ভাই ক্রয় বিক্রয় ছাড়া আরো অনেক আয় ব্যয় হবে। আমি বলছি প্রধান মাধ্যম। তোমরা একটু পয়েন্টগুলো খেয়াল করবা। আয়ের প্রধান মাধ্যম হচ্ছে পণ্য বিক্রয় আর সেবা প্রদান, প্রধান মাধ্যম। আর অনেক মাধ্যম আছে। ওকে, আচ্ছা আমি কি বলেছি বলো? আমি যে পয়েন্টটা বলেছি সেটা হচ্ছে, নিশ্চিত আয় যদি নগদে বুঝায় সেটি হবে নগদান ভিত্তি, আর যেটি দ্বারা নগদেও বুঝাবে না বাকিতেও বুঝাবে না সেটি হবে বকেয়া ভিত্তি। আমি একটু এবার খেয়াল করে দেখো, আমি যদি বলি বলো ব্যয় প্রদান, বলো তো এটা দ্বারা কি নিশ্চিত নগদে বুঝায় না? ব্যয় প্রদান নিশ্চিত কি বুঝায় বলো তো? নগদে। খেয়াল করো, ব্যয় প্রদানের এক্সাম্পল বলো মজুরি প্রদান। জাবেদা কি করো? মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো ব্যয় প্রদান বললে কি বুঝানো হয় বলো তো? নিশ্চিত নগদে। সো এটি হবে নগদান ভিত্তি। কিন্তু আমি যদি বলি খরচ সংগঠিত হয়েছে, খরচ সংগঠিত হয়েছে, তোমরা এই লাইনটার মিনিংটা বলো তো, এটা দ্বারা নিশ্চিত নগদে বুঝায়? তুমি কিন্তু বলতে পারতেছো না যে নগদে না বাকিতে। তার মানে খরচ সংগঠিত দ্বারা বুঝায় বকেয়া। ওকে, খরচ সংগঠিত দ্বারা কি বুঝাবে বলো? বকেয়া। কিন্তু খরচ প্রদান দ্বারা বুঝাবে নগদান ভিত্তি। আমি লাইনটা আবার ক্লিয়ার করতেছি, কোন ওয়ার্ড দ্বারা যদি নিশ্চিতভাবে নগদে বুঝায় সেটি হবে নগদান ভিত্তি। আর কোন ওয়ার্ড দ্বারা যদি কনফিউশন তৈরি করে, নিশ্চিত নগদে না বুঝায় বা নিশ্চিত বাকিতে না বুঝায়, সেটি হবে বকেয়া ভিত্তি। ওকে, মনে রাখবা আধুনিক হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তিটাকে সাপোর্ট করে। কি বলেছি বলো? আধুনিক হিসাব বিজ্ঞান কাকে সাপোর্ট করে? বকেয়া ভিত্তিকে। তাহলে বলো গ্যাপ কাকে সাপোর্ট করে? বকেয়া ভিত্তিকে। আইএফআরএস কাকে সাপোর্ট করে? বকেয়া ভিত্তিকে। তাহলে বলো তুমি কাকে সাপোর্ট করবা? বকেয়া ভিত্তিকে। তাহলে কোনটা বেশি জনপ্রিয় হবে? বকেয়া ভিত্তি বেশি জনপ্রিয় হবে। তার মানে হচ্ছে বলতো, আজকের পর থেকে তোমার কোনো টিচার অথবা দুনিয়ার যেখানেই তুমি এক্সাম দাও, তোমাকে যদি বলা হয় বলো আয় বলতে কি বুঝায়, তোমরা কি বলবা? এটা একটু ভেবে বলো তো। তাহলে যে দুনিয়ার যেখানেই বলুক আয় বলতে কি বুঝায়, তোমরা কোন ভিত্তি অনুসারে বলবা? বকেয়া ভিত্তি অনুসারে। তাহলে আয় বলতে কি বুঝায়? তোমরা বলবা অর্জিত আয়। আর আয় কয় ভাবে অর্জন করা যায়? প্রধানত দুই ভাবে, পণ্য বিক্রয়, সেবা প্রদান। আর অর্জিত আয় দ্বারা কি বুঝায়? অর্জিত আয় মানে হচ্ছে আয় অর্জিত হয়েছে, সেটা নগদেও হতে পারে বাকিতেও হতে পারে। আয় অর্জিত হলে আমরা আয় বলবো। ঠিক আছে? ওকে, এবার বলো আমরা যদি বলি ব্যয় বলতে কি বুঝায়, আমি কোন পদ্ধতির নাম না বললাম, তখন কোনটা বলবা বলো তো? বকেয়া ভিত্তি। তার মানে কি বলবা? সংগঠিত ব্যয়। মনে থাকবে ভাইয়া? এই পয়েন্টগুলো যদি কেউ না বুঝো আমাকে একটু বলতে পারো। আপনি একটু দেখেন তো বুঝে না এরকম কেউ আছে কিনা। ওকে,
যদি কেউ কোনো স্পেসিফিক বলতে পারো যে ভাই এটা বুঝো না, আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আমরা পরে যে জায়গাটা একটু দেখবো সেটি হচ্ছে ভাইয়া দেখো, আমি যদি বলি দেখো পহেলা মে, ভাইয়া একটু খেয়াল করো, পহেলা মে আমি একটি কাজের অর্ডার পেয়েছিলাম, পহেলা মে। পয়েন্টটা হচ্ছে 10ই মে তুমি কাজটি করে দিয়েছো, 10ই মে কাজটি করে দিয়েছো, 20ই মে টাকা পেয়েছো, 20ই মে তুমি টাকা পেয়েছো। আমরা কাজের অর্ডার পেয়েছিলাম কবে বলো? পহেলা মে। আমরা কাজটি করে দিয়েছি কবে বলো তো? 20ই মে। আমি টাকা পেয়েছি হচ্ছে, সরি 10ই মে, আমি টাকা পেয়েছি হচ্ছে 20ই মে। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলো আয় বলতে তুমি কোন তারিখটাকে বলবা? তুমি আয় বলতে কোন তারিখটা বলবা? 10ই মে, কেউ কেউ বলেছে 1ই মে। ওকে, যারা 1ই মে বলেছো আর কি বলতো, আয় বলতে কোন তারিখটা বলবা বলতো? এখন তোমরা ওকে, যারা 1ই মে বলতেছো, দেখো তোমরা সবাই ভুল বলতেছো যারা। ওকে, 1ই মে হবে না, কারণ তুমি কাজের অর্ডার পাইছো কবে বলো? 1ই মে। তুমি কি অর্জিত হয়েছে? তোমার আয়টা কি অর্জিত হয়েছে? কাজের অর্ডার পাওয়া মানে আয় অর্জিত হওয়া না, তাই না? তো এখন খেয়াল করে দেখো, তোমার আগে বলতে বুঝতে হবে আয় বলতে আমরা কোন দৃষ্টিকোণ থেকে চিন্তা করব, বকেয়া ভিত্তি না নগদান ভিত্তি? অ্যান্সার হচ্ছে বকেয়া ভিত্তি। তাহলে বলো আয় বলতে কোন আয়কে বুঝায়? অর্জিত আয়। তাহলে বলো আয়টা কবে অর্জিত হয়েছে? আয়টা কি পহেলা মে? পহেলা মে কাজের অর্ডার পাইছো, কাজটা করে দিছো কবে বলো? 10ই মে। তাহলে আয় অর্জিত হয়েছে কবে? 10ই মে। আর টাকা পাইছো কবে বলো? 20ই মে। টাকা পেয়েছো। এখন তোমরা বলো আয় বলতে আমরা কোন আয়টাকে বুঝবো? অর্জিত আয়। এখন তোমরা এটা কোন ভিত্তি অনুসারে বলো? বকেয়া ভিত্তি অনুসারে। তাহলে আমরা আয় বলতে কোনটা বলবো? 10ই মে। কোশ্চেন যদি হচ্ছে আয় বলতে কোন তারিখটাকে বুঝবা, তাহলে বলবা 10ই মে। আবার যদি কোশ্চেন আসে বকেয়া ভিত্তি অনুসারে আয় বলতে কোন তারিখটা বলবা, সেটাও হবে 10ই মে। কিন্তু কোশ্চেনটা যদি এটা হয়, ভাই এইবার সবাই খেয়াল করবা, নগদান ভিত্তি অনুসারে আয় হিসাবে কোন তারিখটা দেখাবা, তাইলে অ্যান্সার কি হবে? নগদান ভিত্তিতে আয় হিসাবে কোন তারিখটা দেখাবা, তাইলে হবে 20ই মে। আশা করি তোমরা পয়েন্টটা বুঝতে পেরেছো ভাইয়া। তাহলে হবে কি বলো? 20ই মে। ওকে, আমি আবার বলতেছি, আমরা কয়টা ভিত্তি আছে? দুইটা, একটা হচ্ছে বকেয়া ভিত্তি, নগদান ভিত্তি। আমরা কোনটা ফলো করব? সাধারণত আমরা বকেয়া ভিত্তি ফলো করব। তার মানে এখানে আয় হিসেবে কোন তারিখটা দেখাবা? 10ই মে। যদি বকেয়া ভিত্তি বলে তাইলে হবে 10ই মে, কিন্তু নগদান ভিত্তি বললে হবে যেদিন তুমি টাকা পাবা সেই দিনই কেবলমাত্র আয় বলবা। আর যারা পহেলা মে বলেছো, দেখো ওই দিন কাজের অর্ডার পাইছো, ওই দিন তো তোমার আয় হয় নাই। কাজের অর্ডার পাওয়া মানে আয় হয়ে যাওয়া না। ওকে, আশা করি তোমরা এই পয়েন্টগুলো বুঝতে পেরেছো। আমরা একটু সবাই 12 নম্বর পেজে আসবো। সবাই 12 নম্বর পেজে খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমরা কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করব। আমার মনে রাখতে হবে বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তির মূল পার্থক্যর জায়গা হচ্ছে আয় এবং ব্যয়। নগদান ভিত্তি আয় একভাবে চিন্তা করে, বকেয়া ভিত্তি আয় একভাবে চিন্তা করে। নগদান ভিত্তি ব্যয় একভাবে চিন্তা করে, বকেয়া ভিত্তি ব্যয় আর অন্যভাবে চিন্তা করে। আর একটা বলেছিলাম, কোন ওয়ার্ড দ্বারা যদি নিশ্চিত নগদে বোঝায় সেটি হবে নগদান ভিত্তি, আর কোন ওয়ার্ড দ্বারা যদি কনফিউশন থাকে সেটি হবে বকেয়া ভিত্তি। আশা করি ক্লিয়ার। তো বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তির এই জায়গাগুলো মনে রাখবা। আমরা কোনটা অনুসরণ করব বলো? বকেয়া ভিত্তি। ওকে, আচ্ছা আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখবো, 12 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন। খেয়াল করে দেখবা 12 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন, একটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রয় হয়। খেয়াল করে দেখো, একটি কাপড়ের দোকানে নভেম্বরের 30 তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রয় হয়। আচ্ছা, বিক্রয় হয়েছে, বলো তো আয় হয়েছে নাকি আয় অর্জিত হয়েছে কিনা? আয় অর্জিত হয়েছে কিনা? অ্যান্সার হচ্ছে আয় অর্জিত হয়েছে। এখন দেখো বলছে 5 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে একটি বিবরণী পাঠানো হয়, ডিসেম্বরের 10 তারিখে একটা চেক গ্রহণ করা হয়। তো আমাদের বলো আয়টা কবে অর্জিত হয়েছে? তাহলে আমরা কবে অর্জিত হয়েছে? 30শে নভেম্বর। তাহলে বকেয়া ভিত্তি অনুসারে আমরা আয় হিসাবে কোনটা বলবো বলো? 30শে নভেম্বর। আর যদি কোনো ভিত্তির নাম না বলে তাইলেও আমরা বলবো 30শে নভেম্বর, কারণ ভিত্তির নাম উল্লেখ না থাকলেও আমরা কোনটা বলবো? বকেয়া ভিত্তিটা অনুসরণ করবো। ওকে, তাহলে প্রশ্নটা ছিল দোকানটি আইএফআরএস অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে কখন 1 লাখ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে। তাহলে বলো আয়টা কখন অর্জিত হয়েছে? 30শে নভেম্বর। এটা কোন ভিত্তি অনুসরণ করছে? বকেয়া ভিত্তি। বলা ছিল? কোনো বলা ছিল না, কিন্তু বলার না থাকলেও আমরা কি ধরে নিব বলো? বকেয়া ভিত্তি। ক্লিয়ার? আচ্ছা, এই কোশ্চেনটা বুঝেছো ভাইয়া? সবাই একটু সবাই রেসপন্স করবা। ওকে, আচ্ছা আমরা দেন সলভ করব 3 নম্বর কোশ্চেন।
3 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। আমরা একটু একের পরে 3-এ যাচ্ছি, আমরা 2 সলভ করে দিব। 3-এর জায়গাটা দেখো, রাজস্ব বলতে কি বোঝায়? ভাই রাজস্ব মানে কি বলো? আয়। এবার তোমরা বলো আয় বলতে আমরা কোন আয়কে বুঝবো? অর্জিত আয়। এই খেয়াল করো, রাজস্ব মানে হচ্ছে আয়। আয় বলতে স্যার আইএফআরএস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত মান হচ্ছে আইএফআরএস। হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত, আমরা যেটা ফলো করি ওটাকে বলা আইএফআরএস, আর সর্বজন স্বীকৃত নীতিমালা হচ্ছে গ্যাপ। মান বললে বলবো আইএফআরএস, আর নীতিমালা বললে হচ্ছে গ্যাপ। এটা একটু ক্লিয়ার করে দিলাম। একটু পরে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটা শেখার চেষ্টা করব। রাজস্ব বলতে কি বোঝায়? রাজস্ব 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, রাজস্ব বলতে কি বোঝায়? রাজস্ব মানে হচ্ছে আয়। আর আয় বলতে কোন আয়কে বোঝায়? অর্জিত আয়। আয় বলতে কোন আয়কে বোঝায় বলো তো? অর্জিত আয়। আচ্ছা, আয় কয় ভাবে অর্জন করা যায়? 2 ভাবে, পণ্য বিক্রয়, আরেকটি হচ্ছে সেবা প্রদান। আচ্ছা, অর্জিত আয় দ্বারা কি নিশ্চিত নগদ আয়কে বোঝায়? অ্যান্সার হচ্ছে না। অর্জিত আয় দ্বারা কি নিশ্চিত বকেয়া আয়কে বোঝায়? অ্যান্সার হচ্ছে না। এরকম কোন লাইন কোথায় আছে? তোমরা একটু পড়ো। 3 নম্বরে আমি যে তথ্যগুলো দিয়েছি তোমরা নিশ্চয়ই আগে এই তথ্যগুলো পেয়েছো। এই আলোকে কোনটা অ্যান্সার হবে? দেখো এই নম্বরটা সবাই পড়ো। ক্রেতাগণকে পণ্য অথবা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্যভাবে নগদান নহে। আশা করি ক্লিয়ার তোমরা। এই নম্বরটাই অ্যান্সার হবে। পণ্য বিক্রয় অথবা সেবা প্রদানের বিনিময়ে সম্পদ আসতে পারে, নগদ টাকা আসতে পারে, কিন্তু অপরিহার্যভাবে নগদেই হতে হবে এমন কোনো কথা নাই। 4 নম্বর কোশ্চেনটা, হিসাব রক্ষণের বকেয়া পদ্ধতিতে। ভাই বলো নগদান পদ্ধতি আসছে না বকেয়া পদ্ধতি? বকেয়া পদ্ধতি। সবাই ফোকাস করে একটু দেখো। বকেয়া প্রাপ্তি পদ্ধতিতে বলো, অপশন এতে আছে প্রাপ্তি, এটা হতে পারবে? প্রাপ্তি দ্বারা কি বোঝায় বলো? নগদ প্রাপ্তি, এটা হতে পারবে না। ক্লিয়ার? প্রাপ্তি শব্দটা দেখলেই বোঝা যায় নিশ্চিত নগদে। যা দ্বারা নিশ্চিত নগদে বোঝাবে সেটা নগদান ভিত্তি হবে না। ওকে, 4 নম্বরে দেখো কি আছে বলতো? প্রাপ্তি। প্রাপ্তি দ্বারা একটু নিশ্চিত নগদে বুঝায়, নিশ্চিত নগদে বুঝায়। সো এটি বি নম্বরটা হবে না, এ নম্বরটা হবে না, প্রাপ্তি আছে, এটা দ্বারা নিশ্চিত নগদে বুঝায়। বি নম্বরটা হবে না, প্রাপ্তি আছে, সো এটি নিশ্চিত নগদে বুঝায়। সি নম্বর হবে কিনা এটা আমরা পরে দেখি, কিন্তু ডি নম্বরটা হবে না। ডি নম্বরটা হবে না কেন? দেখো, যখন খরচ প্রদান করা হয়, দেখো যখন সেবা বা দ্রব্য বিক্রয় হয় এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু খরচ প্রদান দ্বারা নিশ্চিত নগদে বোঝায়, সো এটি হবে না। অ্যান্সার হবে ডি। দেখো, যখন সেবা বা দ্রব্য বিক্রয় হয় এবং খরচ সংগঠিত হয়, সংগঠিত দ্বারা নিশ্চিত নগদে বোঝায় না। এটা নগদেও হইতে পারে, বাকিতেও হইতে পারে, কিন্তু ডি নম্বরটা নিশ্চিত নগদে বোঝায়। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা বুঝছো। 5 নম্বর কোশ্চেনটা একটু দেখবো সবাই। নগদান ভিত্তিতে, এটা বুঝে গেছো সবাই, সি নম্বরের অ্যান্সার হবে। 5 নম্বর, নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে কি বোঝায়? তোমরা বি নম্বরটা পড়ো। নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসাবে লিপিবদ্ধ হবে। বলো, নগদ অর্থের আদান প্রদান হলে লেনদেন হিসাবে লিপিবদ্ধ হবে কোথায়? নগদ অর্থ আসলে বলবা আয়, আর নগদ অর্থ গেলে বলবা ব্যয়। এই পর্যন্ত ছিল। আর 2 নম্বর কোশ্চেনটা একটু দেখো সবাই, দেন আমরা সলভ করে শেষ করব। 2 নম্বরটা হচ্ছে বকেয়া আয় হলো, বকেয়া আয় হলো একটু বকেয়া আয় হলো যে, বকেয়া আয় হলো কি হবে বলতো? বকেয়া আয় মানে কি বলো? দুনিয়াতে সবই হইতে পারে কিন্তু নগদ টাকা পাবা না। বকেয়া আয় মানে কি বলো? সব হইছে কিন্তু নগদে হয় নাই, তার মানে বকেয়া আয়। তোমরা খেয়াল করে দেখো তাইলে ই নম্বর কোথায় নগদ টাকা পায় নাই? সি নম্বরটা পড়ো। অর্জিত হিসাবে দেখানো হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, কিন্তু এখনো গ্রহণ করা হয় নাই। ওকে, আমরা ভাই আজকে ক্লাসের সময় স্বল্পতার কারণে আমরা ক্লাসটি এখানে শেষ করলাম। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি তোমাদের সর্বোচ্চ ভালোভাবে বোঝানোর জন্য। তোমরা একটু সবাই কমেন্ট করো যে ক্লাসটি তোমরা আসলে সব ভালোভাবে বুঝছো কিনা। তোমাদের কমেন্টগুলো দেখে আমরা একটু বুঝতে পারবো যে আসলে আমরা আমাদের জায়গা থেকে যেই চেষ্টাটা করেছি সেটা আমরা কতটুকু তোমরা ভালো বুঝছো। একটু সবাই একটু কমেন্ট করবা। ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামতগুলো আমাদের বেশি ইন্সপায়ার করবে। আর একটা বিষয়, তোমরা যারা আমার নামটি শুরু থেকে ছিল না ক্লাসে, আমি আবারও বলতেছি, আমি নাহিন। তো তোমরা অ্যাকাউন্টিং সাবজেক্টটা ইনশাআল্লাহ তোমাদের ক্লাস আমিই নিব। অ্যাকাউন্টিং সম্পর্কিত যে কোনো সমস্যা নিঃসংকোচে আমার সাথে শেয়ার করবা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যা যা হেল্প লাগে, শুধু অ্যাকাউন্টিং না, যেহেতু আমি ইউসিসি ইউনিটের কোর্স কোঅর্ডিনেটর হিসাবে আছি, তোমাদের সকল বিষয়ে সর্বোচ্চ ভালো করার জন্য যা যা হেল্প লাগবে ইনশাল্লাহ
আমি করব এবং আমাদের গাইডলাইন যদি ফলো করো ইনশাল্লাহ সবাই যারা সর্বোচ্চ চেষ্টা করবা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এই বিষয়ে আমি তোমাদের আশ্বস্ত করতে পারি এবং তোমাদের পড়াশোনাটা আজকে থেকে ভালোভাবে শুরু করবা অ্যাকাউন্টিং এ কোনো প্রবলেম থাকবে না অন্য সাবজেক্টেও কোনো প্রবলেম থাকবে না এবং এই শুভ কামনায় সবাই আমরা আজকের মতো ক্লাসটি শেষ করতেছি সবাই ভালো থাকবা তোমরা টোটাল লেকচার অনটা কমপ্লিট করে ফেলবা নিজ দায়িত্বে হ্যাঁ ওকে